আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি মানে উদ্ভিদ বিজ্ঞানে তোমার প্রথম অধ্যায় অলরেডি শেষের দিকে, আর কয়েকটা ক্লাস হলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অনেক বড় একটা অধ্যায়, এই জন্য অনেকগুলো ক্লাস লাগছে। বাট আমার মূলত ফোকাস ছিল তোমাদের বেসিকটা স্ট্রং করা এবং জিনিসগুলো তোমাদেরকে প্রপারলি বোঝানো। এখন আমি বুঝাইতে পারছি কিনা সেটা তোমরাই ভালোভাবে জানো, যে তোমরা বুঝতে পারলে বুঝাইতে পারছি, না পারলে পারি নাই। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো তোমার নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড দিয়ে একটা টপিক আছে, মানে বইতে তোমার লাস্ট ক্লাসে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসটা আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। তো নিউক্লিক অ্যাসিড বলতে তোমার এখানে মূলত তোমার ডিএনএ আর আরএনএ নিয়ে আলোচনা করছে। তো মোটামুটি মানে আলোচনাটা একটু বড়। তো আজকের ভিডিওটাকেও আমরা দুই ভাগে ভাগ করব, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড টপিকটা আমরা দুইটা দুইটা ভিডিওর মাধ্যমে A to Z কমপ্লিট করব। তো চলে আসি আমি তোমাদেরকে প্রথমে আজকের ভিডিওর একদম শুরুতেই তোমাদের নিউক্লিক অ্যাসিড টপিকটা পুরাটুকু দাগিয়ে দিব। টপিকটা পুরো দাগানোর পরে দেন আমি আস্তে আস্তে টপিক গুলো তোমাদেরকে বোঝাবো। তো চলে আসি আমাদের নিউক্লিক অ্যাসিড টপিকের। তো যেখানে ক্রোমোজোম টপিকটা শেষ হয়েছে, ওইখান থেকে তোমার নিউক্লিক অ্যাসিড টপিকটা শুরু হয়েছে। নিউক্লিক অ্যাসিড টপিকটা শুরু হয়েছে, তো নিউক্লিক অ্যাসিড টপিকে তোমরা চলে আসো। চলে আসার পরে দেখবা প্রথম প্যারায় কিছু দাগানো লাগবে না, দেন তোমার দেখবা যে সেকেন্ড একটা প্যারা আছে, ওই প্যারায় তোমার লেখা আছে নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল দিয়ে গঠিত। এই পুরা লাইনটুকু দাগাও। দাগানোর পরে দেন তারপরে একটা প্যারা আছে, ওই প্যারার লাস্টের লাইনে লেখা আছে আরএনএ শতকরা 90 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং বাকি 10 ভাগ পাওয়া যায় নিউক্লিওলাসে। আরএনএ শতকরা 90 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে, বাকি 10 ভাগ পাওয়া যায় নিউক্লিওলাসে। তো তোমরা এই পুরা লাইনটুকু দাগাও, আরএনএ থেকে শুরু করে নিউক্লিওলাসে পর্যন্ত পুরাটুকু দাগাও। তারপরে একটা প্যারা আছে নিউক্লিক অ্যাসিড কি, তো এই প্যারা তোমরা 4 নাম্বার লাইনে চলে যাও। 4 নাম্বার লাইনে বোল করে কিছু মানে একটা লাইন লেখা আছে, তো এই লাইনে কি কে দাগাবা? প্রথমেই শুরু যেটা হয়েছে নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাও, এই লাইনের নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাও। তার একটু করে পরে দেখো একটা ওয়ার্ড আছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষার ওয়ার্ডটা দাগাও, নাইট্রোজেন ঘটিত ক্ষার ওয়ার্ডটা দাগাও। তার একটু তারপরে একটা ওয়ার্ড আছে পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগার ওয়ার্ডটা দাগাও, পেন্টোজ সুগার ওয়ার্ডটা দাগাও। পেন্টোজ সুগার ওয়ার্ডটা দাগাও। তারপরে লেখা আছে তোমার ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, এই পুরাটুকু দাগাও। তো দাগাইছো, দাগানোর পরে এই লাইনের নিচের লাইনে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে ডিএনএ, এই ডিএনএ ওয়ার্ডটা দাগাও। ডিএনএ ওয়ার্ডটা দাগানোর পরে একটু ওটা পরে লেখা আছে কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, এতটুকু দাগাও। এর নিচের লাইনে একটা বোল্ড করে একটা ওয়ার্ড লেখা আছে মাস্টার মলিকিউল, এই মাস্টার মলিকিউল ওয়ার্ডটা দাগাও, মাস্টার মলিকিউল ওয়ার্ডটা দাগাও। দেন তারপরে তোমার লেখা আছে বোল্ড করে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। তো এইখানে তোমরা যাও, এখানে যাওয়ার পরে তোমার এই যে 1 নাম্বার পয়েন্ট, অর্থাৎ 1 2 3 দ্বারা 3টা পয়েন্ট আছে, ওই 3টা দাগানো লাগবে না। এক দিয়ে দেখো লিখা আছে পেন্টোজ সুগার, মানে একটা প্যারা শুরু করছে, পেন্টোজ সুগার লিখে একটা প্যারা শুরু করেছে, তো ওইখানে যে পেন্টোজ সুগারটা লিখা আছে ওই পেন্টোজ সুগারটা দাগাও। পেন্টোজ সুগারটা দাগাইলা, দাগানোর পরে পেন্টোজ সুগার প্যারার ভিতরে ঢোকো, ভিতরে ঢোকার পরে তোমার হলো 4 নাম্বার লাইনে, 4 নাম্বার লাইনে তোমার লিখা আছে আরএনএ তে রাইবোজ সুগার এবং ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগালে তোমরা পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠার একদম শুরুতে একদম প্রথম লাইনে দেখো লেখা আছে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত। ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, এই পুরা লাইনটুকু দাগাও যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত। তারপরে দেখবা 2 তে একটা পয়েন্ট লেখা আছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষার ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে প্রথমে একটা পয়েন্ট লেখা আছে তোমার পিউরিন, প্রথমে একটা পয়েন্ট কি লেখা আছে, প্রথমে একটা পয়েন্ট লেখা আছে পিউরিন, এই পিউরিন পয়েন্টটা দাগাও। পিউরিন পয়েন্টটা দাগাইছো, দাগানোর পরে পিউরিনে তোমার লাস্টের লাইনে দেখো 2টা ওয়ার্ড লেখা আছে অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন ওয়ার্ডটা দাগাও, পাশে ব্র্যাকেটে দেখবে এ লেখা আছে। আচ্ছা, এ দাগানোর দরকার নেই, তোমরা শুধু অ্যাডিনিন আর গুয়ানিন ওয়ার্ডটা দাগাও, অ্যাডিনিন আর গুয়ানিন, অ্যাডিনিন আর গুয়ানিন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তারপরে পাইরিমিডিন আছে, তো পাইরিমিডিন ওয়ার্ডটা দাগাও। পাইরিমিডিনের ভিতরে দেখবে যে 3টা ওয়ার্ড লেখা আছে তোমার থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই 3টা ওয়ার্ড দাগাও। তোমার হলো 4 নাম্বার লাইনে এই 3টা ওয়ার্ড পাবা, থাইমিন, সাইটোসিন আর হলো ইউরাসিল, এই 3টা ওয়ার্ড দাগাও। এই 3টা ওয়ার্ড দাগানোর পরে দেখবা যে নিচে একটা লাইন লেখা আছে, লাইনে লেখা আছে হলো ডিএনএ তে সাধারণত অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন থাকে। ডিএনএ তে সাধারণত অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন থাকে, তো এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগানোর পরে পাশে আরেকটা লাইন আছে আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। তো এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখবা যে 3 দিয়ে একটা পয়েন্ট লেখা আছে, মানে এর এক প্যারা পরে 3 দিয়ে একটা পয়েন্ট লেখা আছে ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাও। ফসফরিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবা যে 2 নম্বর লাইনে একটা সংকেত দিয়ে আছে H3PO4, এই H3PO4 সংকেতটা দাগাও।
তারপরে তোমার লেখা আছে, তারপরে দেখবা যে বোল করে একটা প্যারা লেখা আছে নিউক্লিওসাইড গঠন, এখানে নিউক্লিওসাইড ওয়ার্ডটা দাগাও, নিউক্লিওসাইড ওয়ার্ডটা দাগাও। দেন এই প্যারার ভিতরে ঢোকো, ভিতরে ঢোকার পরে দেখবা প্রথমে একটা ওয়ার্ড পাবা নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই নাইট্রোজেন ঘটিত ক্ষার ওয়ার্ডটা দাগাও। তার একটু করে পরে দেখবা একটা ওয়ার্ড পাওয়া পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার ওয়ার্ডটা দাগাও, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তোমরা হলো তারপরে দেখবা তারপরে একটা প্যারা আছে, প্যারা শুরু হয়েছে তোমার নিউক্লিওটাইড গঠন দিয়ে, তো এই নিউক্লিওটাইড ওয়ার্ডটা দাগাও, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড ওয়ার্ডটা দাগাও। নিউক্লিওটাইড ওয়ার্ডটা দাগানোর পরে তোমার প্রথমে দেখবা যে একটা ওয়ার্ড আছে নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইড ওয়ার্ডটা দাগাও। প্রথমে একটা ওয়ার্ড কি আছে নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইড ওয়ার্ডটা দাগাও। তারপরে তোমার হলো একটু করে পরে একটা ওয়ার্ড পাবা ফসফেট, এই ফসফেট ওয়ার্ডটা দাগাও, এই ফসফেট ওয়ার্ডটা দাগাও। তাহলে নিউক্লিওটাইডের মধ্যে নিউক্লিওসাইড ওয়ার্ডটা দাগাবা আর ফসফেট ওয়ার্ডটা দাগাবা। তো চলে আসো, তারপরে দেখবা যে তারপরে অনেক কিছু পার করে দেখবো একটা প্যারা পাবা, প্যারার নাম হলো ডাইনিউক্লিওটাইড। তো এই ডাইনিউক্লিওটাইড প্যারাতে আসো, তো ডাইনিউক্লিওটাইড প্যারার ভিতরে ঢোকো, ভিতরে ঢোকার পরে প্রথমে লেখা আছে একটি নিউক্লিওটাইড, একটি নিউক্লিওটাইড ওয়ার্ডটা দাগাও। তার একটু করে পরে লেখা আছে আরেকটি নিউক্লিওটাইডের সাথে, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবে একটা ওয়ার্ড মানে লেখা আছে যে ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়, ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়। তো এই এতটুকু তোমরা দাগাও, এখানে এখানে তোমরা এই পুরা লাইনটুকুই দাগাইতে পারো, একটি নিউক্লিয়ার থেকে একটি নিউক্লিওটাইড থেকে শুরু করে সাহায্যে যুক্ত হয় পর্যন্ত পুরা লাইনটুকুই দাগাইতে পারো, একটি নিউক্লিওটাইড থেকে শুরু করে সাহায্যে যুক্ত হয় পর্যন্ত পুরা লাইনটুকুই দাগাইতে পারো। তো পুরা লাইনটুকুই দাগাও। তারপরের লাইনে চলে আসো, তারপরে চলে আসো, পরে চলে আসার পরে দেখো একটা প্যারা আছে তোমার পলিনিউক্লিওটাইড, তো পলিনিউক্লিওটাইডের লাস্টের লাইনটা দাগাও, এটা বোল্ড করে লেখা আছে ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন, ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাবা, দাগানোর পরে দেখবা যে একটা তারপরে দেখবা যে একটা প্যারা শুরু হয়েছে নিউক্লিক অ্যাসিডের প্রকার। তো প্রথমে তোমার দেওয়া আছে হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তো এই জিনিসটা এখানে শুধু ডিএনএ ওয়ার্ডটা দাগাও, অর্থাৎ ওই প্রথমে একটা প্যারা দিয়ে আছে উপরে বোল্ড করে লেখা আছে, এখানে শুধু ডিএনএ ওয়ার্ডটা দাগাও, ডিএনএ ওয়ার্ডটা দাগাবা। ডিএনএ ওয়ার্ডটা দাগানোর পর দেখবা 3 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে বোল্ড করে লেখা আছে জীবনের আণবিক ভিত্তি, ব্র্যাকেটে লেখা আছে মলিকিউলার কোর অফ লাইফ, জীবনের আণবিক ভিত্তি ব্র্যাকেটে লেখা আছে মলিকিউলার কোর অফ লাইফ। তো এই পুরাটুকু দাগাও, এই পুরাটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা যে কিছু ওয়ার্ড দিয়ে আছে, কিছু ওয়ার্ড দিয়ে আছে, তো এই ওয়ার্ড গুলা একটু দাগাবা, অর্থাৎ বোল্ড করে দিয়ে আছে 2 লাইন পরে। তো এই ওয়ার্ড কি কি দাগাবা, স্বপ্রজননশীল, স্বপ্রজনশীল ওয়ার্ডটা দাগাও, এটা বোল্ড করে তোমার জীবনের আণবিক ভিত্তির 2 লাইন পরে দেওয়া আছে, স্বপ্রজননশীল ওয়ার্ডটা দাগাও। পরিব্যক্তিক্ষম ওয়ার্ডটা দাগাও, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক ওয়ার্ডটা দাগাও, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এতটুকু দাগাও, অর্থাৎ স্বপ্রজননশীল দাগাবা, পরিব্যক্তিক্ষম দেখাবা, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এতটুকু দাগাবা, আর বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এতটুকু দাগাবা। দাগানোর পরে তোমার হলো ইসে তোমার দেখবা যে তারপরে একটা প্যারা শুরু হয়েছে, ওই প্যারার দ্বিতীয় লাইনে লেখা আছে আদিকোষ মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলে দাগানোর পরে দেখবে একটা প্যারা আছে ডিএনএ ভৌত গঠন, তো ডিএনএ ভৌত গঠনে তোমার 5 নাম্বার লাইনে, 5 নাম্বার লাইনে তোমার লেখা আছে ডিএনএ অণুতে সমপরিমাণ এওটি এবং সমপরিমাণ সিওজি থাকার এই নীতিমালাকে কি বলা হয়, চার্জেভস রুল বলা হয়। তো এখানে তোমার ডিএনএ অণুতে থেকে শুরু করে চার্জেভস রুল পর্যন্ত এই পুরা লাইনটুকু দেখাও, এটা বোল্ড করে দিয়ে আছে। তারপরে কি, তারপরে দেখবা যে একদম নিচের লাইনে, অর্থাৎ এই প্যারার একদম নিচের লাইনে লেখা আছে দুইটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে ওয়াটসন অ্যান্ড ক্রিক, তো এই এতটুকু দেখো ওয়াটসন অ্যান্ড ক্রিক। তার একটু পরে লিখে বোল্ড করে লিখে আছে হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেল, এতটুকু দেখাও যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল এতটুকু দেখাও। তো এইখানে তোমার এই যে ওয়াটসন আর ক্রিকের ডিএনএ মডেল এটা 2বার দিয়ে আছে, তোমার এইখানে দেখবা যে এর নিচে একবার লেখা আছে ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল, তার একটু পরে এটা যেখানে শেষ হয়েছে তারপরে আবার তোমার কি লেখা আছে, তারপরে তোমার লেখা আছে হলো ওয়াটসন ও ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন নিম্নরূপ। তো তোমরা যে যেটা আছে ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল, অর্থাৎ প্রথমে যে মডেলটা আছে ওই মডেলটা তোমরা পড়বা না, ওটা বাদ, প্রথমটা বাদ, তোমরা কোনটা পড়বা, তোমরা পড়বা হলো ওয়াটসন ও ক্রিকের প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন, এই পয়েন্টটা এই মানে এইখানকার পয়েন্ট পড়বে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে যেই হলো মানে সেকেন্ডে যেটা দিয়ে আছে, সেকেন্ডে যেই মডেলটা দিয়ে আছে ওইটা পড়বা, প্রথমটা পড়বা না, সেকেন্ডটা পড়বা। তো সেকেন্ডটা দাগায় ফেলো যে ওয়াটসন ও ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন এতটুকু দাগাও। দাগানোর পরে চলে যাও 1 নাম্বার পয়েন্টে, 1 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে হলো ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ লেখা আছে প্রথমে, তার একটু পরে দেখবে একটা ওয়ার্ড আছে দ্বিসূত্রক, দ্বিসূত্রক ওয়ার্ডটা দাগাও। তার একদম লাস্টে এই লাইনে লাস্টে তোমার লেখা আছে ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স এতটুকু দাগাও।
ডাবল হেলিক্স এতটুকু দাগাবা দাগাবা দেন 2 নাম্বার পয়েন্টে যাও। 2 নাম্বার পয়েন্টে তোমার হলো লেখা আছে সূত্র দুটি, প্রথমে সূত্র দুটি। তো সূত্র দুটি এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তোমার দেখবা ব্র্যাকেটে লেখা আছে একটা 5 থেকে 3 কার্বন মুখী এবং অপরটি 3 থেকে 5 কার্বন মুখী। তো ব্র্যাকেটে যতটুকু আছে এই পুরো ব্র্যাকেটের টুকু দাগাও, অর্থাৎ একটি 5 থেকে 3 কার্বন মুখী এতটুকু দাগাও, অপরটি 3 থেকে 5 কার্বন মুখী এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমরা দেখবা 2-3 পৃষ্ঠা খালি ছবি দিয়ে আছে। ছবির পরে দেখবা যে যেই প্যারা পড়তেছিলে এর হলো 4 নাম্বার পয়েন্ট শুরু হয়েছে। তো ওইখানে আসো, ওইখানে আসলা। ওইখানে আসার পরে দেখবা যে তোমার 5 নাম্বার পয়েন্টে লিখা আছে, বা 5 নাম্বার পয়েন্টে তোমার লিখা আছে কি ফসফেট যুক্ত থাকে, এতটুকু দাগাও। তার একটু করে পরে লিখা আছে সুগারের 3 ও 5 নাম্বার কার্বনে, এতটুকু দাগাও। 3 ও 5 নম্বর কার্বনের সাথে সাথে পর্যন্ত দাগাও। দাগানোর পরে একটু করে পরে লেখা আছে ক্ষারক গুলো যুক্ত থাকে, ক্ষারক গুলো যুক্ত থাকে। একটু করে পরে লেখা আছে সুগারের 1 নং কার্বনের সাথে, সুগারের 1 নং কার্বনের সাথে এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার হলো 7 নাম্বার পয়েন্টে আসো। 7 নাম্বার পয়েন্টে তোমার হলো প্রথম লাইনের মাঝের দিকে লেখা আছে 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে, 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে হলো মাঝখানে লেখা আছে, মানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে A+1T অর T+1I। তো এই পুরাটুকু দাগাও। 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে শুরু করে T+1A পর্যন্ত পুরাটুকু দাগাও। তার সোজাসুজি নিচের লাইনে লেখা আছে 3টি হাইড্রোজেন বন্ধনী, 3টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে হলো G111C, C111G। তো এই পুরাটুকু দাগাও, 3টি হাইড্রোজেন বন্ধনীও দাগাও, আবার ওই ব্র্যাকেটে যতটুকু আছে অতটুকু দাগাও। তো দাগাইলা। দাগানোর পরে 8 নম্বরে চলে আসো। 8 নম্বরে একদম প্রথম লাইনে লেখা আছে ডিএনএ অণুর সূত্র দুটি, ডিএনএ অণুর দুটি কি বলে সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম। তো এই পুরাটুকু দাগাও, 34 অ্যাংস্ট্রম পর্যন্ত পুরা লাইনটুকু দাগাও। তার একটু করে পরে তোমার লেখা আছে দ্বিতীয় লাইনে 10টি ধাপ সমদূরত্বে, 10টি ধাপ সমদূরত্বে, 10টি ধাপ সমদূরত্বে এতটুকু দেখাও। তার একটু করে পরে লেখা আছে তোমার এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম, এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এই লাইনটুকু পুরা দাগাও। তারপরে তোমার 9 নম্বরে লেখা আছে প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম, এতটুকু দাগাও যে প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম। তারপরে তোমরা 11 নম্বর পয়েন্টে আসো। 11 নম্বর পয়েন্টে লেখা আছে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, এতটুকু দাগাও, মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। আর 12 নম্বর পয়েন্টে লেখা আছে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি, হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি, এতটুকু দাগাও। তারপরে তোমার ইসে লেখা আছে তোমার 13 নম্বরে লেখা আছে ডিএনএ এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে, এই পুরা লাইনটুকু দেখাও। কিন্তু এখানে একটু ভুল আছে, এখানে তোমার বলা আছে 10⁶ থেকে 10⁹ তো এটা ওজনের কথা বলা আছে, কিন্তু কোনো একক দেয়া নেই। তো তোমরা পাশে একটু লিখে রাখো যে 10⁶ থেকে 10⁹ ডাল্টন, অর্থাৎ এখানে এককটা হলো ডাল্টন একক। তো মানে মান ঠিক আছে, বাট এককটা দেয়া নেই, তোমরা এককটা একটু দিয়ে নাও, এককটা হবে ডাল্টন। তো ডাল্টনটাই পাশে লিখে রাখো। লিখে রাখার পরে দেখবা যে ডিএনএ এর কাজ নামক একটা আছে, ডিএনএ এর কাজ নামক একটা প্যারা আছে। একটু নিচে যাবা, প্রথমে একটা প্যারা আছে ডিএনএ এর রাসায়নিক গঠন, ওইটা বাদ। তারপরে একটা প্যারা আছে ডিএনএ এর কাজ। তো এই ডিএনএ এর কাজ প্যারায় যাবা। 2 নম্বর পয়েন্টে লেখা আছে বংশগতির আণবিক ভিত্তি, এতটুকু দাগাও। দেন 7 নম্বর পয়েন্টে লেখা আছে জীবের পরিবৃত্তির ভিত্তি, এতটুকু দাগাও, জীবের পরিবৃত্তির ভিত্তি এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পেজ বলতে মানে একদম মানে পিছনের একটা পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠাটা ছেড়ে তারপরে পেজে চলে আসো। তো এখানে তোমার লেখা আছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, একটা প্যারা দিয়ে আছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, তো এই প্যারায় যাও। এই প্যারায় যাওয়ার পরে দেখবে একটা প্যারা আছে, অর্থাৎ একটা বোল্ড করে একটা শুরু হয়েছে, একটা টপিক শুরু হয়েছে। তো ওই টপিকে তোমার একটা প্যারা আছে অবস্থান বা বিস্তৃতি, অবস্থান বা বিস্তৃতি। তো এইখানে যাও, এই অবস্থান বা বিস্তৃতি দেখবা 2 লাইন পরে লেখা আছে সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। তো এতটুকু দেখাও, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে অনেক নিচে চলে আসো। অনেক নিচে চলে আসার পরে দেখবে একটা প্যারা শুরু হয়েছে। প্যারাতে লেখা আছে আরএনএ শ্রেণী বিভাগ। তো এই প্যারাতে তোমার লেখা আছে আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়েছে, তো এতটুকু দাগাও, আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়েছে, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে 1 নম্বর পয়েন্টে লেখা আছে তোমার ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে তোমার ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, এতটুকু আগে দাগাও যে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা 3 নম্বর লাইনে লেখা আছে, 3 নম্বর লাইনে লেখা আছে হলো কোষে 31 থেকে 32 ধরনের টিআরএনএ থাকে, কোষে 31 থেকে 32 ধরনের টিআরএনএ থাকে, এতটুকু দাগাও। তারপর একটু করে পরে মানে পাশের লাইনে লেখা আছে নিউক্লিয়াসের ভেতরে টিআরএনএ সৃষ্টি হয়, নিউক্লিয়াসের ভেতরে টিআরএনএ সৃষ্টি হয়, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার হলো তার নিচের লাইনে লেখা আছে কোষের ক্রিয়ায় 15 ভাগ আরএনএ ই
টিআরএনএ। তো এই লাইনটুকু দাগাও, এই লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে পাশের লাইনে লেখা আছে সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, এতটুকু দাগাও, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ এতটুকু দাগাও। তার নিচের লাইনে লেখা আছে ক্লোভার লিপ মডেল, এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা। দাগানোর পরে একটু করে পরে লেখা আছে 5টি বাহু ও 4টি ফাঁস থাকে, এতটুকু দাগাও, 5টি বাহু ও 4টি ফাঁস থাকে। তারপরে তোমার লেখা আছে বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু এবং অতিরিক্ত বাহু। তো এই পুরা লাইনটুকু দাগাও, বাহুগুলো হলো থেকে শুরু করে অতিরিক্ত বাহু পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগানোর পরে এক লাইন পরে লেখা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে তার নিচের লাইনে লেখা আছে তিন প্রান্ত, তিন প্রান্ত, তার একটু করে করে লেখা আছে সবসময়ই এসিসি ধারায় ধারায় বেশ সজ্জিত থাকে, তিন প্রান্তে সবসময়ই এসিসি ধারায় বেশ সজ্জিত থাকে। তো এই পুরা লাইনটুকু দাগাও, তিন প্রান্ত দাগাবা, তার একটু পরে দাগাবা কি যে সবসময়ই এসিসি ধারায় বেশ সজ্জিত থাকে। তো এতটুকু দাগাইলা। দাগানোর পরে তারপর একটু করে করে একটা ওয়ার্ড বোল্ড করে লেখা আছে অ্যামিনো অ্যাসিড সাইড, অ্যামিনো অ্যাসিড সাইড, এতটুকু দাগাও। দাগানোর পরে যেমন দেখবে একটা প্যারা আছে উৎপত্তি, তো উৎপত্তি প্যারায় চলে যাও, উৎপত্তি প্যারায় চলে যাওয়ার পরে ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়। তো এতটুকু দাগাও যে ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 2 নাম্বার পয়েন্টে লেখা আছে বার্তাবহ আরএনএ বা এমআরএনএ ব্র্যাকেটে মেসেঞ্জার আরএনএ লেখা আছে। তো এই তিনটা ওয়ার্ডই দাগাও, 2 নম্বর পয়েন্টে তিনটা ওয়ার্ডই দাগাও। তিনটা ওয়ার্ড দাগানোর পরে তার একটু এর প্রথম লাইনে লেখা আছে প্রোটিন সংশ্লেষণের সাজ, এতটুকু দাগাও, প্রোটিন সংশ্লেষণের সাজ, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তোমার একটু করে পরে মানে একটু করে না, তোমার 3 লাইন পরে 3 লাইন নিচে একটা ওয়ার্ড বোল্ড করে লেখা আছে কোডিং অংশ, এতটুকু দাগাও, কোডিং অংশ, এতটুকু দাগাও। তার পাশে একটু পাশে লেখা আছে 3টি বেজ মিলে একটি কোডন হয়, এতটুকু দাগাও, 3টি বেজ মিলে একটি কোডন হয়, এতটুকু দাগাও। দাগানোর পরে ওই লাইনে আবার লেখা আছে কোষের মোট আরএনএ এর 5 থেকে 10 ভাগ এমআরএনএ, এই লাইনটুকু পুরা দাগাও। এই লাইনটুকু পুরা দাগাইলা। দাগানোর পরে দেখবা যে একটা ছক আছে, ছকে তোমার এমআরএনএ আর টিআরএনএ এর পার্থক্য দেয়া আছে। তো এই ছকে তোমার 2 নাম্বার পয়েন্টে দাগাও যে নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অবস্থান করে, এটা হলো এমআরএনএ 2 নাম্বার পয়েন্ট, নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অবস্থান করে। আর টিআরএনএ 2 নাম্বার পয়েন্ট দাগাও নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে অবস্থান করে, এতটুকু দাগাও। তারপরে এমআরএনএ 3 নাম্বার পয়েন্টে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে বড়, এই বড় ওয়ার্ডটা দেখাও। আর টিআরএনএ 3 নাম্বার পয়েন্টে ছোট ওয়ার্ডটা দেখাও। এমআরএনএ 4 নাম্বার পয়েন্টে কোডন ওয়ার্ডটা দেখাও, আর টিআরএনএ 4 নাম্বার পয়েন্টে অ্যান্টি কোডন ওয়ার্ডটা দেখাও। দেন এর নিচে দেখবা 3 দিয়ে আরেকটা মানে প্যারা শুরু হয়েছে, প্যারার হেডলাইন লেখা আছে রাইবোজোমাল আরএনএ আর আরএনএ। এই তো এই দুইটা ওয়ার্ড দাগাও, রাইবোজোমাল আরএনএ আর আরএনএ, এই দুইটা ওয়ার্ডই দাগাও। এই দুইটা ওয়ার্ড দাগানোর পরে তোমার হলো দেখবা যে একটা ওয়ার্ড লেখা আছে রাইবোজোম, রাইবোজোমের একটা ওয়ার্ড লেখা আছে, এই রাইবোজোমের ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে নিচের লাইনে লেখা আছে কোষের সমস্ত আরএনএ এর শতকরা 80 থেকে 90 ভাগই আরএনএ। তো এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে দেন হলো তোমার 4 দিয়ে আরেকটা পয়েন্ট লেখা আছে তোমার বংশগতীয় আরএনএ বা জিআরএনএ। তো এই দুইটা পয়েন্ট দাগাও, বংশগতীয় আরএনএ দাগাও আর জিআরএনএ, এই দুইটা পয়েন্ট দাগাও। তারপরে তোমার প্রথম লাইনে লেখা আছে ভাইরাস দেহে বংশগতি উপাদান হিসেবে কাজ করে। তো এই পুরাটুকু দাগাও যে ভাইরাস দেহে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, ব্র্যাকেটে যেমন টিএমবি লেখা আছে, তো যেমন টিএমবিটাও দাগাও। দাগাইলা। দাগানোর পরে তারপরে দেখবা যে তোমার 5 দিয়ে আরেকটা প্যারা শুরু হয়েছে, প্যারার হেডলাইন হলো মাইনর আরএনএ এমআই আরএনএ। তো এই দুইটা ওয়ার্ড দাগাও, এই দুইটা ওয়ার্ড দাগানোর পরে তোমার প্রথমেই লেখা আছে সাইটোপ্লাজমীয় আরএনএ নিউক্লিয় আরএনএ। তো এই দুইটা ওয়ার্ড দাগাও যে সাইটোপ্লাজমীয় আরএনএ নিউক্লিয় আরএনএ, এই দুইটা ওয়ার্ড দাগাও। দাগানোর পরে তোমার একটু পরে তোমার লেখা আছে প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো প্রদান করে। তো এই পুরা লাইনটুকু দাগাও যে প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো প্রদান করে। তারপরে নিচের লাইনে লেখা আছে অপর নাম নিউক্লিয় আরএনএ বা গাইড আরএনএ বা রাইবোজাইম, অপর নাম নিউক্লিয় আরএনএ বা গাইড আরএনএ বা রাইবোজাইম। তো এই পুরাটুকু দাগাও, পুরাটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার দেখবা যে একটা প্যারা শুরু হয়েছে আরএনএ এর কাজ। তো আরএনএ এর কাজ প্যারায় যাও, এখানে লেখা আছে তোমার আরএনএ এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ। তো এই পুরা লাইনটুকু দাগাও যে আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ, 1 নাম্বার পয়েন্টে এটা লেখা আছে। দেন 3 নাম্বার পয়েন্টে লেখা আছে এমআরএনএ ডিএনএ হতে মাত্রা বহন করে রাইবোজোমে বসে টিআরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি করে। তো 4 নাম্বার পয়েন্টও পুরা দাগাও, 4 নাম্বার পয়েন্টও পুরা দাগাও। তারপরে দেখবা যে একটা ছক দিয়ে আছে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। তো ছকে যাও, ডিএনএ এর 1 নাম্বার পয়েন্টে দ্বিসূত্র কোয়াডটা দাগাও আর আরএনএ এর একসূত্র কোয়াডটা দাগাও।
দেন ডিএনএ 2 নাম্বার পয়েন্টে ডি অক্সি রাইবোজ সুগার ওয়ার্ডটা দাগাও, ডি অক্সি রাইবোজ সুগার ওয়ার্ডটা দাগাও, আর হলো থাইমিন ওয়ার্ডটা দাগাও। আর আরএনএ 2 নাম্বার পয়েন্টে রাইবোজ সুগার ওয়ার্ডটা দাগাও আর ইউরাসিল ওয়ার্ডটা দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার হলো ডিএনএ 3 নাম্বার পয়েন্টে হলো কোনো প্রকারভেদ নেই এতটুকু দাগাও, যে কোনো প্রকারভেদ নেই এতটুকু দাগাও। আর আরএনএ 3 নাম্বার পয়েন্টে 5 প্রকার এতটুকু দাগাও, 5 প্রকারে এতটুকু দাগাও। দেন ডিএনএ 4 নাম্বার পয়েন্টে প্রতিলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয় এতটুকু দাগাও, প্রতিলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয় এতটুকু দাগাও। আর আরএনএ তোমার 4 নাম্বার পয়েন্টে প্রতিলিপন হয় না এতটুকু দাগাও, প্রতিলিপন হয় না এতটুকু দাগাও। দেন ডিএনএ এর 5 নাম্বার পয়েন্টে ক্রোমোজোম ওয়ার্ডটা দাগাও, ক্রোমোজোম ওয়ার্ডটা দাগাও। দেন তারপরে 2টা ওয়ার্ড আছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, তো ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এই 3টা ওয়ার্ড হলো ডিএনএ এর 5 নাম্বার পয়েন্টে দাগাও। আর আরএনএ এর 5 নাম্বার পয়েন্টে ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিওলাস এই 4টা ওয়ার্ড দাগাও। 4টা ওয়ার্ড দাগাইলা, দাগানোর পরে ডিএনএ 6 নাম্বার পয়েন্টে বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক এই পুরাটুকু দাগাও, এই পুরাটুকু দাগাও। দেন হলো আরএনএ 6 নাম্বার পয়েন্টে প্রোটিন সংশ্লেষ করা এতটুকু দাগাও। দেন হলো তোমার ডিএনএ 7 নাম্বার পয়েন্টে বংশগত চরিত্র বহন করে এই পুরাটুকু দাগাও, বংশগত চরিত্র বহন করে। আর আরএনএ 7 নাম্বার পয়েন্টে করে না এতটুকু দাগাও। তো ডিএনএ 8 নাম্বার পয়েন্টে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি এতটুকু দাগাও, যে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি এতটুকু দাগাও। আর আরএনএ এর 8 নাম্বার পয়েন্টে কোম ওয়ার্ডটা দাগাও, কোম ওয়ার্ডটা দাগাও। ডিএনএ তোমার 8 নাম্বার পয়েন্টে হলো নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি এতটুকু দাগাও। আর আরএনএ এর 8 নাম্বার পয়েন্টে কোম এতটুকু দাগাও। তারপরে তোমার ডিএনএ এর 9 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করে এতটুকু দেখাও, যে অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করে। আর আরএনএ এর 9 নাম্বার পয়েন্টে দেখাও যে কম অতি বেগুনি রশ্মি শোষণ করে, কম অতি বেগুনি রশ্মি শোষিত হয় এতটুকু দেখাও। দেন হলো তোমার ডিএনএ 10 নাম্বার পয়েন্টে বহু কোটি এতটুকু দেখাও। আর আরএনএ তে কয়েক লক্ষ এতটুকু দেখাও, কয়েক লক্ষ এতটুকু দেখাও। তো এই হলো তোমার ডিএনএ আর আরএনএ এর পার্থক্য ছকটা। না বুঝতে পারলে একটু রিভার্সে যায় দেখো। তো আমার নিউক্লিক অ্যাসিড টপিকটা বলা শেষ, আমি মোটামুটি যত প্রপারলি বলা সম্ভব বলেছি। তোমাদের সমস্যা হলে একটু রিভার্সে যাও বা আমার ফেসবুক পেজে ছবি দেওয়া থাকবে ওইখান থেকে দেখে দাগাইতে পারো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আমার কথা শুনে দাগাইলে জিনিসটা ভালো হবে। তো আশা করতেছি তোমরা সবাই দাগিয়ে ফেলছো। তো আমরা আমাদের টপিকে আসি, আমাদের টপিক হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড জিনিস কি তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই বলছি যে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড মূলত এই যে ডিএনএ আর আরএনএ এদেরকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। অর্থাৎ ডিএনএ আরএনএ দুইটা রাসায়নিক পদার্থ, যেগুলো কিসে থাকে, যেগুলো আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখন এই দুইটা রাসায়নিক পদার্থ, এগুলো তো ওয়ান কাইন্ড অফ অ্যাসিড প্রপার্টির রাসায়নিক পদার্থ, অর্থাৎ এদের প্রপার্টি অনেকটা অ্যাসিডের মতো। আর এরা কোথায় থাকে, এটা নিউক্লিয়াসে থাকে। যেহেতু এরা নিউক্লিয়াসে থাকে আর এদের প্রপার্টি অ্যাসিডের মতো, এই জন্য এদেরকে ইনকমন কি বলা হয়, নিউক্লিক অ্যাসিড বলা হয়। তো এই ডিএনএ আর আরএনএ এরাই হলো মূলত নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিডের গঠনটা আমাদের প্রথমত শিখা লাগবে, যে নিউক্লিক অ্যাসিডের গঠনটা কেমন হয়। তো গঠনটা কেমন হয় আমি তোমাদেরকে শিখাই, যে গঠনটা আসলে নিউক্লিক অ্যাসিডের গঠনটা কেমন হবে। তো আসো যে নিউক্লিক অ্যাসিড মূলত তোমার 3টা জিনিস নিয়ে গঠিত। কি কয়টা জিনিস নিয়ে গঠিত, তোমার 3টা জিনিস। 3টা জিনিস কি কি, তোমার একটা হলো তোমার পেন্টোজ সুগার, একটা হলো তোমার পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। আরেকটা কি, আরেকটা হলো তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার, নাইট্রোজেন গঠিত ক্ষার, ক্ষার। আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তো একটা একটা করে তোমাদেরকে বোঝাই। প্রথমে আসি হলো তোমার পেন্টোজ সুগার। প্রথমে আমরা কিসে আসবো, প্রথমে আসবো তোমার পেন্টোজ সুগার। যে পেন্টোজ সুগার জিনিসটা আসলে কি। তো পেন্টোজ বলতে মূলত তোমার পাঁচ বোঝায়। পেন্টোজ বলতে কি বোঝায়, পেন্টোজ বলতে তোমার পাঁচ বোঝায়। আমি তোমাদেরকে ওই যে মানে আমার ওই যে বায়োলজি গ্রামারের যে ভিডিও আছে ওইখানে আমি তোমাদেরকে বলছিলাম যে বায়োলজিতে তোমার এটা এইগুলো হলো তোমার গ্রিক ওয়ার্ড, অর্থাৎ গ্রিকে তোমার হলো পাঁচ পেন্টোজ বলা হয়। তা আমরা পাঁচ চিনি, ফাইভ চিনি, বাট পেন্টোজ চিনি না, কারণ আমরা গ্রিক ভাষা বুঝি না। বাট বায়োলজি অলওয়েজ কি গ্রিক ভাষা বা ল্যাটিন ভাষা এইসব ভাষা থেকে তোমার ওয়ার্ড গুলা নেয়। তো আমি এজন্যই তোমাদেরকে ফার্স্টে এই বায়োলজি গ্রামারের ভিডিওটা বানাইছিলাম, তাইলে তোমাদের এইগুলা বুঝতে অসুবিধা হতো না। যদি তোমরা ওই ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই যে পেন্টোজ মানে পাঁচ, আর সুগার মানে কি, সুগার মানে কি, সুগার কিসের ইংলিশ, সুগার একটা ইংলিশ মানে এটা মানে চিনি। আর চিনি কি, চিনি হলো শর্করা। অর্থাৎ পাঁচ, পাঁচ আর চিনি হলো শর্করা। তো এই জিনিসটা পেন্টোজ সুগার দ্বারা মূলত বোঝাচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে। অর্থাৎ এই যে নিউক্লিক অ্যাসিড এর মধ্যে একটা শর্করা থাকবে, শর্করাটা অবশ্যই তোমার 5 কার্বন বিশিষ্ট হবে। এতটুকু তুমি এই পেন্টোজ সুগার নাম থেকে বের করতে পারতেছো। এখন কথা হলো এই যে 5 কার্বন বিশিষ্ট যে শর্করাটা আছে, এখন এটা আসলে কি। তো এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটা আসলে তোমার হলো এই তোমার হলো দুইটা 5 কার্বন বিশিষ্ট শর্করা পাবা। একটা হলো তোমার রাইবোজ,
আরেকটা হলো তোমার ডিঅক্সিরাইবোজ। এখন রাইবোজ ডিঅক্সিরাইবোজ কি, এইগুলা হলো মূলত তোমার এই 5 কার্বন বিশিষ্ট শর্করা। এইগুলা কি, এইগুলা হলো তোমার 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা বলতে ধরো রাইবোজ, রাইবোজ কি, ধরো আমি তোমাদেরকে কি পড়াইছিলাম, আমি তোমাদেরকে স্টার সেলুলোজ এইগুলা সম্পর্কে কিন্তু একটা ধারণা দিয়েছিলাম। তো ওইগুলা কি, ওইগুলা হলো তোমার শর্করার প্রকারভেদ। তো এইগুলা, এই যে রাইবোজ, এই রাইবোজ হলো শর্করার একটা প্রকারভেদ, এই রাইবোজ হলো শর্করার একটা প্রকারভেদ, এই ডি অক্সি রাইবোজ এটা হলো শর্করার একটা প্রকারভেদ। তো এদের বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য হলো এদের মধ্যে তোমার 5টা কার্বন থাকে। এদের মধ্যে কয়টা কার্বন থাকে, এদের মধ্যে 5টা কার্বন থাকে। এই জন্য এই যে এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এরা কি, এরা হলো পেন্টোজ সুগার। আর এই পেন্টোজ সুগার, এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজকে আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাবো। এখন কথা হলো দুইটা সুগার। তো আমরা কি জানি, আমরা জানি হলো নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, 2 প্রকার, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। তো আরএনএ তে তুমি একটা সুগার পাবা, আর ডিএনএ তে হলো আরেকটা সুগার পাবা। তো আরএনএ তে কি পাবা, আরএনএ তে তোমার রাইবোজ সুগার পাবা, রাইবোজ সুগার পাবা। এটা কিসে পাবা, এটা হলো তুমি আরএনএ তে পাবা। আর ডিঅক্সিরাইবোজ কিসে পাবা, ডিঅক্সিরাইবোজ হলো তুমি ডিএনএ তে পাবা। ডিএনএ তে নাম শুনে তুমি অনেকটা, এদের পূর্ণরূপ, রাইবোজের পূর্ণরূপ কি, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো থেকে রাইবোজ। আর ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তো ডিঅক্সিরাইবো থেকে ডিঅক্সিরাইবোজ। এই হলো, অর্থাৎ এদের নাম থেকে কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে এদের মধ্যে কোন সুগারটা আছে। এবং কথা হলো এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুইটার মধ্যেই 5 কার্বন বিশিষ্ট, দুইটার মধ্যেই 5টা কার্বন আছে। তাহলে ভাই এদের মধ্যে পার্থক্যটা কি, তো এদের মধ্যে কি পার্থক্য, পার্থক্যটা এর নামই হলো তুমি পার্থক্যটা পেয়ে যাচ্ছ। কি বলছে, বলছে হলো যে তোমার যে এখানে কি বলছে, আমি তোমাদেরকে যে যখন বায়োলজি গ্রামারের ভিডিওটা করাইছিলাম, তোমরা যদি ওই ভিডিওটা করো কিন্তু এগুলা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। ধরো পরীক্ষার খাতায়, পরীক্ষায় তোমার কিছু মনে পড়তেছে না, তখন তুমি এই নাম ভাঙায় ভাঙায় কিন্তু অ্যান্সার করতে পারবা। কেমনে অ্যান্সার করবা, অক্সি, অক্সি মানে হলো অক্সিজেন। এই জিনিসটা আমি আমার বায়োলজি গ্রামার ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে অক্সি মানে কি, অক্সি মানে হলো অক্সিজেন। দেন ডি অক্সি মানে কি, ডি অক্সি মানে হলো অক্সিজেন নেই এরকম, অক্সিজেন নেই এরকম। ডিঅক্সি মানে কি, ডিঅক্সিজেন মানে হলো অক্সিজেন নেই, অর্থাৎ অক্সি মানে অক্সিজেন, ঠিক আছে। বাট এখানে যদি শুধু অক্সি থাকতো তাহলে মনে করতাম যে রাইবোজের সাথে অক্সিজেন আছে, বাট এখানে অক্সির সাথে আবার ডি অ্যাড করে দিছে। ডি মানে কি, অক্সিজেন নেই, এই জিনিসটা বোঝায়। তার মানে কি, তার মানে হলো যে এই যে এটাও 5 কার্বন বিশিষ্টই শর্করা, বাট এই 5 কার্বন বিশিষ্ট শর্করার একটা বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য হলো অক্সিজেন নেই। এখন কথা হলো নাম দিয়ে তুমি এতটুকু বুঝে গেলে, এখন তোমার মনে হইতে হবে তাহলে কি এই এই মানে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা আছে এর গঠনে কোনো অক্সিজেন নেই, এই জন্য এই ডিঅক্সিরাইবোজ। আসলে জিনিসটা এরকম না। জিনিসটা কিরকম, জিনিসটা হলো এই ডিঅক্সিরাইবোজ ঠিক আছে অক্সিজেন নেই, বাট স্পেসিফিক একটা জায়গায়, অর্থাৎ ধরো এই যে রাইবোজ, রাইবোজের একটা সুন্দর গঠন আছে, তোমার 5 কার্বন বিশিষ্ট একটা গঠন থাকবে। অত গঠন টঠনে আমরা যাবো না, অত গঠন শিকার রাখতেছে, যে জানবা যে রাইবোজের 5 কার্বনের একটা গঠন আছে। তো 5 কার্বনের ভিতরে ধরো এই কার্বনে ধরো একটা এইচ টু এইচ এরকম, এটার সাথে ওইচ এরকমই আছে, এটার সাথে ওইচ এরকম দিয়ে এরা একটা সুন্দর এরকম অক্সিজেন টক্সিজেন মিলাই, কার্বন টার্বন মিলাই, হাইড্রোজেন মিলাই একটা গঠন বানায় রাখছে। তো ডিঅক্সিরাইবোজ কি, এটাকে যদি তোমার ডিঅক্সিরাইবোজ করতে হয় তাহলে এই ধরো এটা হলো তোমার 2 নাম্বার কার্বন। তো এই 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনের সরাই দিয়ে শুধু হাইড্রোজেনের রাখা লাগবে। তাইলে কি হবে, তাইলে হলে এটা ডিঅক্সিরাইবোজ হবে। অর্থাৎ তোমার ডিঅক্সিরাইবোজ আর রাইবোজের মধ্যে পার্থক্য হলো ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। অর্থাৎ তোমার রাইবোজের ক্ষেত্রে কি ছিল, রাইবোজের হলো 2 নাম্বার কার্বনে OH ছিল। রাইবোজের কি, রাইবোজের এদিক কি আছে আমরা জানবো না, বাট রাইবোজের এই 2 নাম্বার কার্বনে OH ছিল, এতটুকু আমরা জানবো যে এতটুকু OH ছিল। এখন এই রাইবোজটা আমরা ডিঅক্সিরাইবোজ বানাইছি, কেমনে বানাইছি, এই যে অক্সিজেন আছে এটা সরাই দিয়ে শুধু এই যে হাইড্রোজেন রেখে দিছি। তখন কি হবে, তখন যেহেতু অক্সিজেন নাই, অর্থাৎ 2 নাম্বার কার্বনে কিন্তু এখন আর OH নাই, এখন 2 নাম্বার কার্বনে শুধুমাত্র এইচ আছে। আর শুধুমাত্র এইচ থাকার কারণে এই পুরা জিনিসটা হলো রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজ হয়ে গেছে। অর্থাৎ ডিঅক্সিরাইবোজ মানে অক্সিজেন নেই ঠিক আছে, বাট স্পেসিফিকলি 2 নাম্বার কার্বনে নেই। এমন না যে পুরা যোগে কোনো অক্সিজেন নেই, এমন না, তোমার 2 নাম্বার কার্বনে অক্সিজেন নেই, এই জন্য হলো এটা ডিঅক্সিরাইবোজ। তো আমরা রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হওয়ার জন্য তোমার অবশ্যই একটা পেন্টোজ সুগার থাকা লাগে। এখন পেন্টোজ সুগার মানে কি, পেন্টোজ সুগার মানে হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো 5 কার্বন বিশিষ্ট দুইটা শর্করা হলো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। তো এইগুলো তোমরা কোষ রসায়ন বললে জেনে যাবে যে 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে, তার মধ্যে দুইটা শর্করা হলো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। এখন কথা হলো দুইটা শর্করা রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। তো নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, তার মানে কি এই দুইটা শর্করা নিউক্লিক অ্যাসিড 2 প্রকারের মধ্যে থাকবে। এখন কোন প্রকারে কোনটা থাকবে এটা একটু জানা লাগবে। তো এটা আমরা আমাদের নাম দ্বারাই শিখবো, কারণ আমরা কিন্তু অলরেডি আগে হলো আরএনএ ডিএনএ এদের পূর্ণরূপ করে ফেলছি, যে
একটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোর সাথে রাইবোজের মিল আছে আর ডিঅক্সিরাইবোর সাথে ডিঅক্সিরাইবোজের মিল আছে, এমন করে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো যে রাইবোজ হলো আরএনএ শর্করা আর হলো ডিঅক্সিরাইবোজ কি, ডিঅক্সিরাইবোজ হলো তোমার হলো ডিএনএ শর্করা। এরপরে কি, এরপরে জানা লাগবে যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য কি। মানে আমরা জানি দুইটাই হলো 5 কার্বন আছে, পার্থক্যটা কি, পার্থক্যটা হলো নামেই পার্থক্য, যে ডিঅক্সিরাইবোজ অর্থাৎ অক্সিজেন নেই। এখন কথা হলো অক্সিজেন নেই, তার মানে কি পুরা যৌগে অর্থাৎ রাইবোজে যত অক্সিজেন ছিল সব বাদ দিয়ে ডিঅক্সিরাইবো বানানো হয়েছে, না এরকম না। শুধুমাত্র 2 নাম্বার কার্বনে, যে হলো রাইবোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে ওএইচ ছিল, আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে ওই ওএইচ থেকে ওটা সরাই শুধু এইচ থেকে দিয়েছে, তাই না ওটা ডিঅক্সিরাইবোজ হয়ে গেছে। শুধু একটা অক্সিজেন বাদ দিয়েছে, কোন অক্সিজেন, 2 নাম্বার কার্বনের ওএইচ এর অক্সিজেনটা বাদ দিয়ে এটাকে ডিঅক্সিরাইবোজ বানায় দিছে। তো এতটুকু জানলেই হচ্ছে। তো এই হলো তোমার পেন্টোজ সুগারের কাহিনী। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো নাইট্রোজেন ঘটিত ক্ষার জিনিসটা কি, এটার নাম নাইট্রোজেন ঘটিত ক্ষার হয়েছে কারণ এগুলো কিছু তোমার হলো যৌগ, অর্থাৎ ওই যে রাইবোজ যেমন একটা শর্করা জাতীয় পদার্থ, তো এইগুলো একটা যৌগ টাইপ, এইগুলো একটা যৌগ, বাট এইগুলার মানে জিনিস কি, এগুলার নাম নাইট্রোজেন ঘটিত ক্ষার হওয়ার কারণ কি, এগুলো মূলত নাইট্রোজেন বেস পদার্থ, অর্থাৎ মেইনলি এগুলো হলো কি নাইট্রোজেন জাতীয় পদার্থ। অর্থাৎ আমরা নাইট্রোজেন জাতীয় পদার্থ সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না, অর্থাৎ কিছু কিছু পদার্থ আছে যেগুলাকে তোমার নাইট্রোজেন ঘটিত পদার্থ বলা হয়, অর্থাৎ মেইন ওদের ওই পদার্থতে তোমার মেইনলি নাইট্রোজেনই পাওয়া যায়, ওই পদার্থগুলোকে তোমার মেইনলি নাইট্রোজেন পাওয়া যায়। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। ইউরিয়া, ইউরিয়া কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ, অর্থাৎ ইউরিয়ার মধ্যে তোমার এইচ আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, কিন্তু কাহিনী কি, কাহিনী হলো তোমার এখানে মেইন যে পদার্থটা অর্থাৎ মেইনলি অর্থাৎ বেশিরভাগই নাইট্রোজেন থাকে, এই জন্য ওটাকে নাইট্রোজেন ঘটিত পদার্থ বলে। তো এখানে আমরা যে নাইট্রোজেন ঘটিত ক্ষার পড়বো, তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষার কিছু পদার্থতে, এই পদার্থগুলো মূলত এই মানে এই পদার্থগুলোতে তুমি ম্যাক্সিমাম নাইট্রোজেন পাবা, মেইনলি নাইট্রোজেনই পাবা, এই জন্য এগুলোকে বলা আছে নাইট্রোজেন ঘটিত। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে ক্ষার, অর্থাৎ যেই পদার্থগুলো আছে এগুলার ধর্ম অনেকটা ক্ষারের মতো। তো আমরা অ্যাসিড ক্ষার তো মোটামুটি চিনি, তোমরা কেমিস্ট্রি পড়ো, মানে কেমিস্ট্রি পড়লে 9-10 হালকা পাতলা জানতো, 11-12 আরো জানবা যে ক্ষার অ্যাসিড দুইটা মানে এই দুইটা জিনিস সম্পর্কে একদম মানে সবকিছু তোমরা এই 11-12 কেমিস্ট্রি বলে আস্তে আস্তে জেনে যাবা যে ক্ষার আর অ্যাসিড মানে মানে কেমিস্ট্রির একটা অন্যরকম একটা জিনিস, অর্থাৎ এই দুইটা জিনিস মানে পুরো কেমিস্ট্রি জুড়ে এই ক্ষার আর অ্যাসিডই আছে। তো এইগুলার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, অ্যাসিডের একরকম বৈশিষ্ট্য, ক্ষার আর ক্ষারের একরকম বৈশিষ্ট্য। আমরা 9-10 পড়ছি, বাট আমাদের কনসেপ্টটা একদম ছোট, বাট 11-12 তোমাদের অ্যাসিড ক্ষারের কনসেপ্টটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য কি হবে যে এই যে পদার্থগুলো আছে এগুলোর দুইটা বৈশিষ্ট্য, প্রথম কথা হলো এগুলো মেইনলি নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ এগুলার মেইন যে পদার্থ থাকে এর মধ্যে মেইনলি নাইট্রোজেন থাকে, আর দ্বিতীয় কথা কি এগুলা ধর্ম অনেকটা ঘাট জাতীয় পদার্থের মতো, এই জন্য এগুলাকে তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষার বলা হয়েছে। তো এখানে তোমার কয়টা নাইট্রোজেন ঘটিত ক্ষার তুমি নিউক্লিক অ্যাসিডে পাবা, 5টা পাবা। 5টা কি কি, অ্যাডেনিন, তো নাম এগুলা অ্যাডেনিন, অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে তোমার কি, তোমার হলো গুয়ানিন, গুয়ানিনকে তোমার জি দ্বারা প্রকাশ করা হয়। সাইটোসিন, সাইটোসিনকে তোমার সি দ্বারা প্রকাশ করা হয়। থায়ামিন, ইংলিশে লেখা হয়ে গেছে, কি দ্বারা প্রকাশ করা হয়, ইউরাসিল, ইউরাসিলকে তোমার ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই হলো তোমার 5টা হলো নাইট্রোজেন গঠিত ক্ষার যেগুলো তুমি নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাবা। এখন কোনটা কোন জায়গাটা পাবা এটা তোমাদের মাথায় রাখা লাগবে। কিভাবে মানে মাথায় রাখবা, তো তো মাথায় রাখা বলতে তোমরা মাথায় রাখবে যে প্রথম 3টা দুইটাতেই পাওয়া যায়, অর্থাৎ তুমি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এইগুলা তুমি ডিএনএ তেও পাবা, আরএনএ তেও পাবা, এইগুলা কোনো পার্থক্য নেই। পার্থক্য বাদে এই থায়ামিন আর ইউরাসিলে, অর্থাৎ এই যে থায়ামিন এটা হলো তুমি ডিএনএ তে পাবা, আরএনএ তে পাবা না, আর ইউরাসিল, ইউরাসিলকে তুমি আরএনএ তে পাবা, ডিএনএ তে পাবা না। এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে যে তুমি থায়ামিনকে কোথায় পাবা, থায়ামিনকে হলো তোমার ডিএনএ তে পাবা, আর ইউরাসিলকে আরএনএ তে পাবা। তো তোমাদের মেইনলি এই 3টা জিনিস কিন্তু ওইভাবে মুখস্থ করা লাগবে না, জাস্ট 3টা নাম মুখস্থ, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই 3টা নাম মুখস্থ, এখানে কোনো বিভেদ নেই। 3টা তুমি ডিএনএ তেও পাবা, আরএনএ তে পাবা। কাহিনী কাদের মধ্যে বাড়বে, এই থায়ামিন আর ইউরাসিলের মধ্যে, অর্থাৎ থায়ামিনকে তুমি ডিএনএ এর মধ্যে পাবা কিন্তু ইউরাসিলকে তুমি আরএনএ এর মধ্যে পাবা, থায়ামিনকে আরএনএ তে পাবা না, আবার ইউরাসিলকে ডিএনএ তে পাবা না। তো এইটা তোমাদের একটু মনে রাখা লাগবে যে এই থায়ামিন আর ইউরাসিল এই দুইটার মধ্যে থায়ামিনকে তুমি ডিএনএ তে পাবা আর ইউরাসিলকে আরএনএ তে পাবা, মানে এটা মনে রাখা লাগবে। আর খাস সম্পর্কিত আরো কিছু তথ্য তোমাদের জানা লাগবে। তথ্য কি কি তথ্য জানা লাগবে, এই তথ্যগুলো আমি তোমাদেরকে একটু জানাই। তো নাইট্রোজেন ক্ষার সম্পর্কিত কি কি তথ্য তোমাদের জানা লাগবে, তো নাইট্রোজেন ক্ষার সম্পর্কিত তথ্য বলতে দুইটা তথ্য তোমাদের জানা লাগবে। এই যে নাইট্রোজেন ক্ষার আছে এদেরকে তোমার আবার দুইটা ভাগে ভাগ করা যায়। নাইট্রোজেন ক্ষারকে কয় ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার হলো পিউরিন,
একটা ভাগের নাম হলো পিউরিন আর একটা ভাগের নাম হলো পাইরিমিডিন, অর্থাৎ এদের গঠন অনুযায়ী। অর্থাৎ ধরো এই দুইটা মানে এর মধ্যে যারা আছে তাদের গঠন একরকম, আর পিউরিনের মধ্যে যারা আছে তাদের গঠনটাও অনেকটা একরকম, এই জন্য এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার পিউরিন আর একটা কি, আর একটা হলো তোমার পাইরিমিডিন। তো এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ভালো কথা, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখন কোনটার মধ্যে কি আছে এটা তোমাদের জানা লাগবে। তো প্রথমে তোমরা কাদের পড়েছো, অ্যাডেনিন আর গুয়ানিন। তো অ্যাডেনিন আর গুয়ানিন হলো তোমার হলো পিউরিনের মধ্যে পড়ে। তো এইটা তুমি মাথায় রাখবা যে অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিনের মধ্যে পড়ে, অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিনের মধ্যে পড়ে। তো এটা যদি তুমি মনে রাখো তাহলে বাকি যা আছে সব বাইরে তুমি পাইরিমিডিনের মধ্যে ফেলাই দিবা। তাহলে বাকি কারা আছে, সাইটোসিন আছে, থায়ামিন আছে, আর ইউরাসিল আছে, এই তিনজন বাদ আছে। এই তিনজন কার মধ্যে, এই তিনজন হলো পাইরিমিডিনের মধ্যে। তো এটা তোমার মুখস্থ করাই লাগবে, কারণ এমসিকিউতে এই জিনিসটা আসে যে নিচের কোনটি পিউরিন খান, নিচের কোনটি পাইরিমিডিন খান। তো এইরকম ভাবে তোমার কিন্তু অপশনে থাকবে। তো এইগুলো তোমার মাস মুখস্থ করা লাগবে। আর এগুলো তোমার মুখস্থ করার সবচেয়ে ভালো টেকনিক হলো একটা মনে রাখা, অ্যাডেনিন গুয়ানিন, প্রথম দুইটা পিউরিনের মধ্যে, প্রথম দুইটা পিউরিনের মধ্যে, প্রথম দুইটা পিউরিনের মধ্যে, প্রথম দুইটা পিউরিনের মধ্যে, আর বাকি যারা আছে সবাই পাইরিমিডিন। তো তুমি যদি জাস্ট মাথায় রেখো যে অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিনের মধ্যে, তাইলে কিন্তু তোমার পাইরিমিডিন পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে এই জিনিসটা মাথায় রাখা লাগবে, বাট এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসটা গুলায় যায়। অর্থাৎ মানে কারণ কি, এরপরে আরেকটা জিনিস ঠিকাবো যার কারণে এই জিনিসটা গুলায় যায়। কি কি কারণে এই জিনিসটা গুলায় যায়, আরেকটা জিনিস জানা লাগবে। আরেকটা জিনিস কি জানা লাগবে, এই যে অ্যাডেনিন, মানে এই যে নাইট্রোজেন ক্ষার গুলা যখন হলো তোমার ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএ এর মধ্যে এরা কেমনে থাকে, ধরো এই যে এটা হলো একটা ডিএনএ এর গঠন, মানে এই যে এরকম সূত্রাকার। তো ডিএনএ এর মধ্যে ধরো এইখানে ধরো আমার অ্যাডেনিন আছে, অ্যাডেনিন আছে, এইখানে আরেকটা ক্ষার থাকবে। তো এখানে কি থাকবে, এখানে তোমার থায়ামিন থাকবে। তারপরে কি আছে, এখানে হলো তোমার আছে, এখানে হলো থায়ামিন আছে। তারপরে এখানে কি আছে, এখানে তোমার সাইটোসিন আছে। তাহলে এখানে কি থাকবে, এখানে তোমার হলো গুয়ানিন থাকবে। এইখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন থাকবে। এই জিনিসটা কিন্তু একদম মানে তুমি কখনো অ্যাডেনিনের পাশে গুয়ানিনকে বসাইতে পারবা না, কখনোই তুমি সাইটোসিনের পাশে অ্যাডেনিনকে বসাইতে পারবা না, কখনো সাইটোসিনের পাশে অ্যাডেনিনকে বসাইতে পারবে না, কখনো হলো কি বলে গুয়ানিনের পাশে থায়ামিনকে বসাইতে পারবে না, এই জিনিসটা ফিক্স। অর্থাৎ তোমার ডিএনএ যে গঠনটা হয়, ডিএনএ এর গঠনে অ্যাডেনিনের সাথে তোমার কি হয়, অ্যাডেনিনের সাথে হলো তোমার থায়ামিনের একটা ডাবল বন্ড থাকে। অ্যাডেনিনের সাথে কি থাকে, অ্যাডেনিনের সাথে থায়ামিনের একটা ডাবল বন্ড থাকে। এই জিনিসটা অ্যাডেনিনের সাথে থায়ামিনেরই থাকবে, কখনো সাইটোসিন ইউরাসিলের থাকবে না। আর এটা কি, এটা একটা ডাবল বন্ড, এটাকে তোমার হাইড্রোজেন বন্ড, ডাবল হাইড্রোজেন বন্ড বলা হয়, এটাকে ডাবল হাইড্রোজেন বন্ড বলা হয়। তারপরে কি, তারপরে আর বাদ থাকতেছে কি, বাদ থাকতেছে হলো তোমার সাইটোসিন আর গুয়ানিন। তো সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে একটা ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে, এটাকে তোমার কি বলে, এটাকে তোমার বলা হয় ট্রিপল ট্রিপল হাইড্রোজেন বন্ড, ট্রিপল হাইড্রোজেন বন্ড বলা হয়। তো এই দুইটা তোমাদের মনে রাখা লাগবে। এখন এই যে কাহিনীটা এখানে বাদে যে পিউরিন অ্যাডেনিন গুয়ানিন, বাট বন্ডের ক্ষেত্রে অ্যাডেনিন থায়ামিন, এখন দুইটা বললে গুলাই যাবে। তো এটার আসলে তেমন কোনো টেকনিক নাই, তোমাদের এই দুইটা মাথায় রাখা লাগবে যে অ্যাডেনিন থায়ামিনের ডবল বন্ড, আর পিউরিন হলো অ্যাডেনিন গুয়ানিন। আর বাকি যারা আছে তারা হলো ট্রিপল বন্ড, মানে একটা মনে রাখা লাগবে, অ্যাডেনিন গুয়ানিন পিউরিন অ্যাডেনিন থায়ামিনের ডবল বন্ড, অ্যাডেনিন গুয়ানিন পিউরিন অ্যাডেনিন থায়ামিন ডবল বন্ড। তো এমনি যদি তোমরা একটা মনে রাখো তাইলে কিন্তু তোমার গুলাবে না। বাট তুমি যদি পিউরিন মুখস্থ করলা, পাইরিমিডিন মুখস্থ করলা, তারপরে ডবল বন্ড ট্রিপল বন্ড সব মুখস্থ করলে, তাহলে একটার ভিতরে একটা ঢুকে যাবে। কারণ কি, অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিনের মধ্যে আছে, আবার অ্যাডেনিন আবার থায়ামিনের সাথে ডবল বন্ড করতেছে। তো এটা গুলাবে স্বাভাবিক, বাট এটা মুখস্থ করার সবচেয়ে সেফ ওয়ে হলো তুমি একটা মনে রাখবা, পিউরিন মনে রাখবা আর এটা মনে রাখবা, আর বাকি যা আছে সব এরকম। তো তুমি যদি এইগুলা এক দুইবার পড়ো আর এই দুইটা মুখস্থ করো, তাহলে কিন্তু জিনিসগুলো তোমার মনে থাকবে, এটা মাথায় রাখা লাগবে। এখন কথা হলো ইউরাসিলের কাহিনীটা কোথায়। তো ইউরাসিলের কাহিনী হলো তোমার ধরো আরএনএ এর ক্ষেত্রে। তো আরএনএ তো আর এরকম সূত্র হিসেবে থাকে না, আরএনএ তো এক সূত্র। অর্থাৎ এখানে অ্যাডেনিন থাকে, এখানে তোমার হলো গুয়ানিন থাকে, এখানে তোমার হলো সাইটোসিন থাকে। তো এখানে কিন্তু বন্ডের কোনো কাহিনী নেই। তো এখানে তোমার হলো ইউরাসিল থাকে, এরকম হলো আরএনএ তে থাকবে। এখন কাহিনীটা কি হয়, কাহিনীটা যখন হলো তোমার হলো হয়, প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয়। তো প্রোটিন সংশ্লেষণের টাইমে তোমার এমআরএনএ এর সাথে, মানে যখন প্রোটিন সংশ্লেষ হয় তখন তোমার কি হয়, তখন কিন্তু ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। প্রোটিন সংশ্লেষণের সময় তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এখন ডিএনএ এর মধ্যে ধরো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন আছে, এখন এই জিনিসগুলা থেকে তো তোমার আরএনএ তৈরি হবে। তো যখন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তখন কিন্তু আর ওই থায়ামিনকে তো আর রাখা যাবে না। যখন হলো ডিএনএ থেকে তুমি আরএনএ তৈরি করে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিনকে রেখে দিলে, কারণ আরএনএ এর ভিতরেও অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আছে, বাট থায়ামিন তো আর আরএনএ এর মধ্যে নাই। তাহলে তখন তো তুমি থায়ামিনকে আরএনএ এর মধ্যে রাখতে পারবে না। তখন কি হবে, তখন ডিএনএ যে থায়ামিনটা ছিল ওটা তোমার ইউরাসিলে পরিবর্তিত হয়ে যায়, ডিএনএ থায়ামিনটা ইউরাসিলে পরিবর্তিত হয়ে যায়, বুঝছো। এই কারণে তোমার কি বলা আছে, এখানে তোমার হলো অ্যাডেনিনের সাথে, মানে ওই টাইমে তুমি যখন ওই জিনিসগুলা পড়বা তখন তোমার আরএনএ এর মধ্যে এই বন্ড গুলা দেখবা না, বাট ওই জিনিসগুলো অর্থাৎ ওই প্রসেস গুলা পড়ার টাইমে তোমার ডবল বন্ডে তোমার হলো অ্যাডেনিনের সাথে ইউরাসিলকেও তোমার লাগবে, অ্যাডেনিনের সাথে ডবল বন্ডে তোমার ইউরাসিলকে লাগবে, বা অ্যাডেনিনের তোমার বিপরীত ক্ষার। অর্থাৎ ধরো
মানে তুমি যখন পড়বা, পড়লে বিপরীত ক্ষার নামক একটা জিনিস জানতে পারবা। বিপরীত ক্ষার বলতে ধরো অ্যাডেনিন আছে, তো অ্যাডেনিন আছে, এখন ওই যে তোমার যখন হলো ওই যে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষণের টাইমে তোমার অ্যাডেনিন কি হয়, অ্যাডেনিন হলো ধরো mRNA তে অ্যাডেনিন আছে, আর টিআরএনএ তে কি আছে, টিআরএনএ তে হলো তোমার অ্যাডেনিনের বিপরীত ক্ষার তৈরি হয়। তো অ্যাডেনিনের বিপরীত ক্ষার অ্যাডেনিন, মানে জিনিসটা তোমাদেরকে আমরা বুঝাইতে পারতেছি না আসলে, ওই জিনিসগুলো এখানে ঢোকাইলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তো ইজিলি কিভাবে বোঝাবো তারা একটু বুঝাই, আসলে একটু ভিতরে ঢোকা লাগবে, না হলে হবে না। তো ভিতরে ঢুকি, ধরো এটা একটা mRNA, এটা একটা mRNA। তো mRNA তে কি থাকে, mRNA তে তোমার কোডন থাকে। mRNA তে কি থাকে, mRNA তে তোমার কোডন থাকে। তো কোডন কি, কোডন হলো ধরো তিনটা নাইট্রোজেন ক্ষার একত্রিত হয়ে কোডন তৈরি করে, তিনটা নাইট্রোজেন ক্ষার একত্রিত হয়ে তোমার কোডন তৈরি করে। তো mRNA ধরো একটা কোডন কি, একটা কোডন হলো AUG, AUG একটা কোডন। তো টিআরএনএ তে কি হয়, টিআরএনএ তে তোমার এই কোডনে তোমার বিপরীত কোডন থাকে, এই কোডনের বিপরীত কোডন থাকে, অর্থাৎ এই ইউজি এর বিপরীত কোডন কি, এর বিপরীত কোডন ধরো এটা হলো আমার টিআরএন, তো টিআরএন তে এর বিপরীত কোডন, এর বিপরীত কোডন কি, এর বিপরীত কোডন হলো ইউ। আর ইউ এর বিপরীত কোডন কি, ইউ এর বিপরীত কোডন হলো এ। আর জি এর বিপরীত কোডন কি, জি এর বিপরীত কোডন হলো সি। তো এইরকম হলো বিপরীত কোডন, অর্থাৎ এই যে যেমনে ডবল বন্ড হয় ওইভাবে তোমার বিপরীত কোডন গুলা হয়। অর্থাৎ যদি ডিএনএ এর ক্ষেত্রে বিপরীত কোডনে যাও, তো ডিএনএ এর ক্ষেত্রে তোমার থায়ামিনের বিপরীত কোডন হলো এ। মানে তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো, জিনিসটা পরে পড়াইলে তোমাদের হলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এখানে কি কি মাথায় রাখবে তোমাদেরকে একটু গুছাই দিই। তো প্রথমত তোমাদের মাথায় রাখা লাগবে যে পাঁচটা নাইট্রোজেন ক্ষারের নাম। যে নাইট্রোজেন ক্ষার জিনিসটা কি, এটা হলো তোমার হলো মূলত নাইট্রোজেন বেস পদার্থ, অর্থাৎ এরা মেইনলি নাইট্রোজেন নিয়ে গঠিত, আর এদের ধর্মটা অনেকটা ক্ষারের মতো, এর জন্য এরা হলো নাইট্রোজেন গঠিত ক্ষার বলা হয়েছে। এখন নাইট্রোজেন গঠিত ক্ষার কয় ধরনের আছে, পাঁচ ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার আছে। তো পাঁচ ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার কি কি, প্রথমত তোমাদের নামগুলা জানা লাগবে কি কি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন। তো এতটুকু জানলা, তারপরে তোমাদের মাথায় রাখা লাগবে যে এগুলো হলো নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই পাঁচ ধরনের ক্ষার পাওয়া যায়। এখন নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ আর আরএনএ, কোনটার মধ্যে কোনটা পাওয়া যায়, তখন তোমরা আসবা যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, প্রথমে যে তিনটা পড়েছি এই তিনটা ডিএনএ তে পাওয়া যায়, আরএনএ তে পাওয়া যায়। কাহিনী বাদে হলো থায়ামিন আর ইউরাসিল, থায়ামিনটা ডিএনএ তে পাওয়া যায় আর ইউরাসিলটা আরএনএ তে পাওয়া যায়। তো তোমরা শুধু একটা মনে রাখবা যে থায়ামিন ডিএনএ পাওয়া যায়, ডিএনএ তে পাওয়া যায়, তাহলে এমনি তোমাদের মাথায় চলে আসবে যে ইউরাসিল আরএনএ তে পাওয়া যায়। একটা মাথায় রাখবা যে থায়ামিন ডিএনএ তে পাওয়া যায়। তো এইটা গেল, এই কাহিনী গেল। তারপরে প্রকার ভেদে আসো, যে এই নাইট্রোজেন গঠিত ক্ষারকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন, অর্থাৎ পাইরিমিডিন, অর্থাৎ এদের গঠন সেম, মানে গঠনের উপরে ভিত্তি করে এই ভাগ দুইটা করা হয়েছে। তো পিউরিনের মধ্যে কারা আছে, এই পিউরিনের মধ্যে প্রথম দুইটা আছে অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন এমনি মনে রাখবা। আর পাইরিমিডিনের মধ্যে কারা আছে, অ্যাডেনিন আর গুয়ানিন বাদে যত নাইট্রোজেন গঠিত ক্ষার আছে সবাই হলো পাইরিমিডিনের মধ্যে আছে। গেল। তারপরে আসি বন্ডের ক্ষেত্রে, তোমার হলো যখন ডিএনএ তে থাকে, ডিএনএ তে থাকে, তো ডিএনএ তে যখন থাকে, তো ডিএনএ তে তোমার হলো এই ধরো দুইটা সূত্রক থাকে, তো দুইটা সূত্রকে হলো নাইট্রোজেন ক্ষারের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এখন বন্ধনটা কেমনে গঠিত হয়, তো একটা সূত্রকে অ্যাডেনিনের সাথে আরেকটা সূত্রকে থায়ামিনের হলো ডবল হাইড্রোজেন বন্ড গঠিত হয়, একটা সূত্রকে অ্যাডেনিনের সাথে আরেকটা সূত্রকে থায়ামিনেরই ডবল হাইড্রোজেন বন্ডন হয়। এটা হলো ইউনিভার্সাল, অর্থাৎ অ্যাডেনিনের সাথে কখনো সাইটোসিন, গুয়ানিন এরা হলো তোমার ডাবল বন্ড তৈরি করতে পারবে না, এটা সবসময় তোমার থায়ামিনই করবে। তো এটা তুমি মাথায় রাখবে যে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডাবল হাইড্রোজেন বন্ড আছে। তাহলে বাদ কারা থাকতেছে, ডিএনএ তে তো আর ইউরাসিল আসবে না, বাদ কারা থাকতেছে, সাইটোসিন আর গুয়ানিন থাকতেছে। তার মানে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে বন্ধন হবে, আর তাদের বন্ধনটা এদের সেম হবে না, তাদের বন্ধনটা হবে ট্রিপল হাইড্রোজেন বন্ধন। তো একটা মাথায় রাখবে যে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডবল হাইড্রোজেন বন্ধন, এটা শুধুমাত্র অ্যাডেনিনের সাথে থায়ামিনের হবে, কখনো সাইটোসিন গুয়ানিনের হবে না। গেল। দেন কি আছে, দেন আরএনএ তে আসো। তো আরএনএ তে কি আছে, আরএনএ তে একটা কোডন অ্যান্টিকোডনের বিষয় আছে, অর্থাৎ যখন হলো প্রোটিন সংশ্লেষ হয় তখন আমার এমআরএনএ লাগে আর টিআরএনএ লাগে, অর্থাৎ আরএনএ দুইটা প্রকারভেদ। তো এমআরএনএ তে তোমার কোডন থাকে, আর হলো তোমার টিআরএনএ তে ওই কোডনের অ্যান্টিকোডন থাকে। তো এমআরএনএ তে ধরো একটা কোডন আছে, কি একটা কোডন আছে হলো এইউজি, এইউজি। তো এর অ্যান্টিকোডন কি হবে, এর অ্যান্টিকোডন হবে এ এর বদলে ইউ আসবে, সি এর বদলে জি আসবে। এটা মাথায় রাখো, অর্থাৎ ওই যে এটা হলো অনেকটা কিসের উপরে ভিত্তি করে বানানো, এটা হলো এই ডবল বন্ডের উপরে ভিত্তি করে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডের যে টপিকটা আমরা ডিএনএ এর ক্ষেত্রে পড়েছি এই টপিকের উপরে ভিত্তি করে কোডন অ্যান্টিকোডনের এটা বানানো। অর্থাৎ আমরা এখানে পড়েছি যে অ্যাডেনিন আর থায়ামিনের কি আছে, ডবল বন্ড আছে, অ্যাডেনিন আর থায়ামিনের ডবল বন্ড আছে। আর আরএনএ এর ক্ষেত্রে কি, অ্যাডেনিনের উল্টা হলো থায়ামিন, অ্যাডেনিনের উল্টা কি, ইউরাসিল, সরি আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিনের উল্টা কি, অ্যাডেনিনের উল্টা হলো ইউরাসিল, তার মানে সাইটোসিনের উল্টা হলো গুয়ানিন।
অর্থাৎ কোডনে যদি অ্যাডেনিন থাকে তাহলে কি হবে, অ্যান্টিকোডনে ইউরাসিল আসবে। কোডনে যদি গুয়ানিন থাকে অ্যান্টিকোডনে সাইটোসিন আসবে। যদি কোডনে সাইটোসিন থাকে অ্যান্টিকোডনে গুয়ানিন আসবে। এমনি উল্টা হবে। অর্থাৎ এই যে উল্টাটা করা হয়েছে এটা কিন্তু এই যে বন্ডের ভিত্তিতে করা হয়েছে। অর্থাৎ এখানে যেমন অ্যাডেনিনের সাথে থায়ামিন আছে, এখানেও অ্যাডেনিনের উল্টা হলো ইউরাসিল, কারণ কি আরএনএ তে থায়ামিন থাকে না। এখানে যেমন সাইটোসিনের সাথে হলো গুয়ানিনের বন্ড আছে, এখানেও কিন্তু সাইটোসিনের উল্টা হলো গুয়ানিন। তো এই জিনিসটার উপরে বেস করে মূলত অ্যান্টিকোডন আর কোডনের ধারণাটা করা হয়েছে। তো এটা তোমাদের একটু বোঝা লাগবে। এটা যদি তোমরা আগে থেকে বোঝো তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে তিনটা জিনিস আমরা শিখলাম, প্রকার ভেদটা শিখলাম, যেখানে পিউরিন হলে অ্যাডেনিন আর গুয়ানিন। তারপরে বন্ডের বিষয় দেখলাম, তো বন্ড হলে অ্যাডেনিনের সাথে থায়ামিনেরই হবে। আর হলো কোডন অ্যান্টিকোডনে দেখলাম, সেখানে হলে অ্যাডেনিনের উল্টা ইউরাসিলই হবে, সাইটোসিনের উল্টা গুয়ানিনই হবে। তো এই তিনটা বিষয় আমাদের আলাদাভাবে মনে রাখা লাগবে। আর হলো থায়ামিন হলো ডিএনএ তে পাওয়া যায়, আর ইউরাসিল হলো আরএনএ তে পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। নাইট্রোজেন গঠিত ক্ষার সম্পর্কে এগুলো যদি আমরা আগে থেকে মাথায় রাখি, তাহলে দেখবা যে পরের অনেক পড়াই আমাদের হয়ে গেছে। আমরা দেখবা যে একটু পরে দেখো বইতে যাবো, তো বইতে গেলে দেখবা যে অনেক ম্যাক্সিমাম জিনিসপত্রে আমি তোমাদেরকে পড়াই ফেলছি। তারপরে কি আছে, তারপরে আরেকটা জিনিস আছে, লাস্ট একটা উপাদান, সেটা কি, সেটা হলো তোমার ফসফেট বলা হয়। এটাকে ফসফেট বা ফসফরিক অ্যাসিড বলা হয়। তো ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। তো এই জিনিসটা কিছু নেই, এই জিনিসটা হলে এই জিনিসটা তোমার হলো ডিএনএর সাথে আরেকটা জিনিস, একটা অ্যাসিড থাকবে, যেটা কি, যেটা হলো H3PO4। H3PO4 এটা হলো সংকেত। অর্থাৎ এই H3PO4 হলো তোমার হলো ডিএনএ এর মধ্যে থাকবে। ডিএনএ এর মধ্যে কাকে পাবা, ডিএনএ এর মধ্যে তুমি হলো এই H3PO4 কে পাবা। H3PO4 কে তুমি ডিএনএ এর মধ্যে হলো এই ফসফরিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এর মধ্যে একটা অ্যাসিড থাকে। কোন অ্যাসিডটা থাকে, ফসফরিক অ্যাসিড, যার সংকেত হলো H3PO4। তো এই হলো তিনটা জিনিস, যেগুলো হলো তুমি মানে সরি ডিএনএ না, মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই তিনটা জিনিস পাবা। নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই তিনটা জিনিস পাবা। কি কি, তোমার হলো সুগার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার আর ফসফরিক অ্যাসিড, H3PO4, এগুলো হলো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাবা। এখন ডিএনএ আর আরএনএ এর মধ্যেও বলে দিচ্ছি যে ডিএনএ তে তোমার ডিঅক্সিরাইবোজ সুগার পাবা, ডিএনএ তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন পাবা, ডিএনএ তে ফসফরিক অ্যাসিড পাবা। আরএনএ তে তোমার হলো রাইবোজ সুগার পাবা, আরএনএ তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল পাবা, আর আরএনএ তে ফসফরিক অ্যাসিড পাবা। এই হলো মূলত গঠন। তার মানে তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, ধরো এই যে ফসফরিক অ্যাসিড H3PO4, যখন তুমি হলো ওই যে তোমাকে যখন পেন্টোজ সুগার পড়ালাম, এখন পেন্টোজ সুগারের মধ্যে কোন কোন যৌগ থাকে, তোমার কার্বন থাকে, অক্সিজেন থাকে, আর হাইড্রোজেন থাকে। এই তিনটা জিনিস থাকে। আর হলো তোমার ইসের মধ্যে হলো নাইট্রোজেন গঠিত ক্ষারের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এইগুলো আছে, কার্বনও থাকতে পারে, এইগুলো আছে। তার মানে কি, দেখো তো এই যে নিউক্লিক অ্যাসিড, তোমাদের আজকে যে টপিকটা পড়াচ্ছে নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে তোমার কোন কোন মৌল আছে, কোন কোন মৌল আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে। তার মানে কি, এই যে তিনটা মিলে কিন্তু এই যে টোটাল তুমি পাঁচটা মৌল পাবা। এই পাঁচটা মৌল হলো আমার মৌল মিলে আমার নিউক্লিক অ্যাসিডটা গঠিত। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তো মূলত একটা যৌগ, তো যৌগটা কয়টা মৌল নিয়ে গঠিত, এই পাঁচটা মৌল নিয়ে গঠিত, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস। তো তোমাদের যে আমি প্রথম লাইনটা দাগাই দিছি, প্রথম লাইনটা আসলে ওই জিনিসটাই হলো তোমার এই ভিতর থেকে এই যে পাঁচটা মৌলকে বের করছে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস। এই হলো পাঁচটা মৌল। তো এই জিনিসগুলা কিন্তু তোমার মুখস্থ করা লাগে না, তুমি যদি এই তিনটা জিনিস বোঝো তাহলে কিন্তু অনেক কিছু এমনি বের করে নিয়ে আসতে পারবে। এটা খুবই মজার একটা টপিক, যদি তুমি বোঝো, বুঝলে কিন্তু তুমি সবকিছু বের করো। তুমি জাস্ট একটা কেমিস্ট্রির একটা ফিল নিয়ে আসতে হবে এখানে। তো গেল। তো এই জিনিসটা এখন তোমাদেরকে আরো কিছু আমার পড়ানো লাগবে। আর কি কি পড়াবো তোমাদেরকে, তো আমি তোমাদেরকে জানালাম যে এখন হলো যে তোমার হলো কি বলে ইসে নিউক্লিক অ্যাসিড এই জিনিসগুলো নিয়ে গঠিত হয়। এখন জিনিসটা আসলে কেমনে গঠিত হয় এটা তোমাদেরকে আমি শিখাবো। এখন আমি তোমাদেরকে ডিএনএ এর গঠনটা শিখাচ্ছি। আসলে দুইটা একসাথে শিখাইতে গেলে তোমাদের গোলায় যাবে, তো আমি ডিএনএ টা তোমাদেরকে শিখাই দিলে ডিএনএ টা শেখানোর পর আরএনএ টা বলে দিব যে আরএনএ টা কিভাবে হয়। তো ডিএনএ জন্য আমাদের কি লাগবে, ডিঅক্সিরাইবোজ সুগার লাগবে। ধরো একটা 5 কার্বন বিশিষ্ট সুগার লাগবে, তাই তো, ধরো এই হলো সেই 5 কার্বন বিশিষ্ট সুগার। আহ একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, এই যে 5 কার্বন বিশিষ্ট সুগার, তো এটা হলো একটা 5 কার্বন বিশিষ্ট সুগার। এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই যে 5টা কার্বন আছে। ভালো কথা। 5 কার্বন বিশিষ্ট সুগার, তাহলে এর নাম কি, এর নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার। আর আমি ডিএনএ গঠন করছি, ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। ধরো এইটা হলো এর 1 নাম্বার কার্বন, এটা এর 1 নাম্বার কার্বন। তো আমরা তো হালকা পাতলা তো এইসব জানি, কিন্তু আমরা যে জৈব যৌগ হালকা পাতলা পড়ে থাকি, এগুলা কিন্তু আমরা হালকা পাতলা জানি, মানে এখানে অতটা লাগবে না, জাস্ট বলি ধরো এটা হলো 1 নাম্বার কার্বন। তো সাইকেল অনুযায়ী ধরো এটা 2, এটা 3, এটা 4, আর এটা হলো 5 নাম্বার কার্বন। সাপোজ এটা হলো 5 নাম্বার কার্বন গেল। এখন কি আছে, এখন কথা হলো, তো এই যে 1 নাম্বার কার্বন, তো
এখন তোমাদের জানা লাগবে যে গঠনটা কিভাবে হয়। তো গঠনটা কিভাবে হয় এটা তোমাদেরকে আমি শিখাই দিই, এটা হলো তোমার অনেক পরের জিনিস, আর এখন শিখাই দিলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো গঠনটা কিভাবে হয় আমি তোমাদেরকে একটু বোঝাই। উম, আচ্ছা এইভাবে দেখাই, মানে মোটামুটি একটু মানে ওরকম মানে বইয়ের মতো হবে না, বাট মোটামুটি তোমাদের বুঝাইতে পারলেই তো হচ্ছে। তো ধরো এটা হলো আমার 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন। এখন আমার ডিএনএটা গঠন হওয়া লাগবে, তাই তো আমার ডিএনএটা গঠন হওয়া লাগবে। তো ডিএনএটা গঠন হওয়া লাগবে, তো ডিএনএটা কিভাবে গঠন হবে? তো এইখানে ধরো এই যে 1 নাম্বার কার্বন আছে, এই 1 নাম্বার কার্বনের সাথে একটা নাইট্রোজেন খাত থাকবে। তো এই যে আমার ইসের জন্য আমার ধরো আমি ডিঅক্সিরাইবোজ সুগারটা নিয়ে নিছি, এখন আমার কি লাগবে? নাইট্রোজেন গঠিত ক্ষার লাগবে। তো আমার কাছে ডিএনএর জন্য কি কি ক্ষার আছে? অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, আর থায়ামিন আছে। তো ধরো আমি এখানে আমার অ্যাডেনিনকে নিলাম, অ্যাডেনিন আমার নাইট্রোজেন ক্ষার, এর এখানে বসাই দিলাম, এর এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে তোমার কি লাগবে? তাহলে আমি অলরেডি কিন্তু নাইট্রোজেন গঠিত ক্ষারটা নিয়ে নিছি, নাইট্রোজেন গঠিত ক্ষার একটা নিছি, একটা নিলাম। তারপরে তোমার হলো সুগারটাও নিলাম, বাদ থাকতেছে কি? বাদ থাকতেছে হলো ফসফরিক অ্যাসিড। তো এই ফসফরিক অ্যাসিডটা আমাদের নিয়ে লাগবে। ফসফরিক অ্যাসিডটা আমরা কিভাবে নিব? ফসফরিক অ্যাসিডটা তোমার এই 3 নাম্বার কার্বনের সাথে দেবো, 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড নেবো, আর 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড নেবো। 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড আমরা নিব। তো নিলাম আমরা 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড নিলাম। তো নিছি, তো আমরা 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড নিছি। তার মানে কি আমার কিন্তু তিনটা জিনিসই কমপ্লিট হয়ে গেছে। তিনটা জিনিস আমি এখানে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারও নিছি, এই যে ফসফরিক অ্যাসিড, 2টা ফসফরিক অ্যাসিড নিছি, আর হলো আমার কি আছে? আমার ডিঅক্সিরাইবোজ সুগারও আছে। দেন কি করব? দেন হলো আমি আরেকটা নেবো, আরেকটা সুগার নিব। তাহলে আরেকটা সুগার নিই, এটা। তো এটা ধরো এই যে 1 নাম্বার কার্বন, আর এটা তোমার 5 নাম্বার কার্বন হচ্ছে, আর এটা তোমার 3 নাম্বার কার্বন হচ্ছে। তো এই যে 3 নাম্বার কার্বন, তো 3 নাম্বার কার্বনের সাথে আমরা আবার এই ফসফেটটাকে যুক্ত করে দিলাম, এই ফসফেটটাকে যুক্ত করে দিলাম, আর 5 নাম্বার কার্বনে আরেকটা ফসফেটকে নিয়ে আসলাম, আরেকটা ফসফেটকে নিয়ে আসলাম, আর এইখানে আরেকটা নাইট্রোজেন ক্ষার যোগ করলাম। এবারে অ্যাডেনিনকে যোগ করবো না, এখানে তোমার সাইটোসিনকে যোগ করব, সাইটোসিনকে যোগ করব। তো ধরো এই যে এমনে এমনে ধরো এই যে গঠন আছে না, এই গঠনে কিন্তু আমি কি করেছি? এই গঠনে কিন্তু আমি তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার হলো নাইট্রোজেন গঠিত ক্ষারকেও নিছি, তোমার হলো ইডাকে হলো তোমার হলো পেন্টোজ সুগারকেও নিছি, ডিঅক্সিরাইবোজ সুগারই নিছি এখানে, আর হলো তোমার ফসফরিক অ্যাসিড কেও নিছি। তো এইভাবে ধরো এই যে 3 নাম্বারের এই যে ধরো এইখানে একটা ফসফেট যুক্ত করলাম, এই ফসফেটের সাথে আরেকটা যুক্ত করলাম, আবার এই ফসফেটের সাথে আরেকটা যুক্ত করলাম, এই ফসফেটের সাথে আরেকটা, এমনি করে কিন্তু আমাদের চেইনটা বানানো লাগে। তো ডিএনএ চেইনটা তোমার এইভাবেই গঠিত হয়, ডিএনএ চেইনটা তোমার এইভাবেই গঠিত হয়, এইভাবে একটার সাথে আরেকটা যুক্ত হইতে 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 এই যে একটা মানে যে আমি তোমাদের যে যেই জিনিসটা এমনি আঁকাই, ওই জিনিসটা যদি তুমি একটু ভিতরে ঢোকো, তাহলে এই যে এই জিনিসটা হলো এই জিনিস, অর্থাৎ এইটা যেমনি আঁকাই ওই জিনিসটাই আসলে এই যে এমনি গঠিত হয়। অর্থাৎ তোমার তুমি একটা সুগার নিবা, সুগারের সাথে একটা নাইট্রোজেন গঠিত ক্ষার থাকবে, আর হলো 2টা ফসফেট থাকবে। এখন এই একটা ফসফেট আছে, একটা ফসফেটের সাথে আবার আরেকটা হলো সুগার যুক্ত হবে, তার সাথে একটা নাইট্রোজেন গঠিত ক্ষার থাকবে, আরো একটা ফসফেট থাকবে, এমনি করতে করতে তোমার চেইনটা গঠিত হয়। তো এই দিকে যেভাবে চেইনটা গঠিত হয়েছে, তোমার এই দিকেও সেম ওয়েতে আরেকটা চেইন গঠিত হবে। তো ওই চেইনে কি থাকবে? ওই চেইনে তোমার এই যে এইখানে তোমার থায়ামিন থাকবে, আর এইখানেও একটা চেইন গঠিত হবে। তারপরে এইখানে কি আছে? এই যে এইখানে, তো এইখানে কি হবে? একটা গুয়ানিন থাকবে, আর এইভাবে একটা চেইন গঠিত হবে। আর তারপরে কি হবে? চেইন দুইটাকে তোমার একসাথে আনা লাগবে। এখন চেইন দুইটাকে একসাথে আনতে হলে কি করা লাগবে? এদের মধ্যে বন্ড দেওয়া লাগবে। কি বন্ড হবে? ডবল হাইড্রোজেন বন্ড হবে। এদের মধ্যে বন্ড লাগবে, কি বন্ড হবে? ট্রিপল হাইড্রোজেন বন্ড হবে। তো এরকম তোমার বন্ড সৃষ্টি হবে, এরকম ভাবে তোমার বন্ড সৃষ্টি হয়ে এই জিনিসগুলো তৈরি হবে। এরকম ভাবে কি হবে? এরকম ভাবে তোমার বন্ড সৃষ্টি হয়ে এই মানে এরকম মানে এইগুলা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে একটা পুরা হলো ডিএনএ ডাবল হেলিক্স একটা মডেল তৈরি হয়েছে। তার মানে আমরা জিনিস কি বুঝলাম? আমরা জিনিস বুঝলাম হলো প্রথমে এই যে আমরা যে জিনিসটা এই যে এমনে পড়ি, এই যে এমনে আমরা যেই জিনিসটা পড়ি, এই জিনিসটা আসলে কেমনে গঠিত, এই যে এখানে একটা নাইট্রোজেন খাদ দিই, এখানে একটা নাইট্রোজেন খাদ দিই, যে এমনি আমরা যেই জিনিসটা তোমাদেরকে শিখাই ওই জিনিসটার অ্যাকচুয়াল গঠন হলো এরকম। অর্থাৎ তুমি জানো ডিএনএ তে কি থাকে? ডিএনএ তোমার হলো ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই যে 4টা নাইট্রোজেন গঠিত ক্ষার, আর হলো এই যে ফসফেট, অর্থাৎ এই জিনিসটাই মূলত তোমার ফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4 থাকে। এখন থাকলো, তারপরে কি করলো? তুমি হলো গঠনটা তৈরি করবে। গঠনটা তৈরি করার জন্য প্রথমে তুমি ডিঅক্সিরাইবোজ সুগারটা নিলা, ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নাম্বার, অবশ্যই 1 নাম্বার কার্বনের সাথে তোমার একটা নাইট্রোজেন ক্ষার লাগাইতে হবে। এই যে তুমি নাইট্রোজেন ক্ষার লাগাই দিছো, তারপরে কি আছে? তারপরে তোমার অবশ্যই ডিঅক্সিরাইবোজের 3 আর 5 নাম্বার কার্বনের সাথে 2টা ফসফরিক অ্যাসিড যুক্ত করা লাগবে।
3 আর 5 নাম্বার কার্বনের সাথে দুইটা ফসফরিক অ্যাসিড যুক্ত করা লাগবে। এই যে 3 এর সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত করছো 5 এর সাথে, এগুলা কিন্তু তোমার এত নাম্বার কার্বনে করা লাগবে। এটা কিন্তু তুমি 4 এ কখনো ফসফরিক অ্যাসিড যুক্ত করতে পারবা না, 3 এ কখনো নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত করতে পারবে না। এগুলো তোমার এই মানে এইগুলাতেই করা লাগবে, বুঝছো জিনিসটা? তো এইভাবে তুমি এই যে যুক্ত করলা, যুক্ত করে 3 আর 5 এ দুইটা ফসফেট যুক্ত করলা, করার পরে কি হলো, তুমি আরেকটা সুগার নিলা। আরেকটা সুগার নেওয়ার পরে এই যে 5 এর সাথে যে ফসফেটটা যুক্ত করছো, ওই সুগারটাকেও তুমি এই ফসফেটের সাথে যুক্ত করে দিলা। আর ওই সুগারের মানে ওই সুগারের 3 এর সাথে, ওই সুগারের 3 নাম্বার কার্বনের সাথে ওই ফসফেটটা যুক্ত করে দিলা। আর ওই সুগারের 5 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট নিলা। আর ওই সুগারের 1 নম্বর কার্বনে একটা হলো কি নিবা, একটা নাইট্রোজেন গঠিত ক্ষার নিবা। এমনি করতে 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 একটা চেইন তৈরি হয়ে গেল। এইদিকে যেইভাবে চেইন তৈরি করেছো, ওই দিকেও সেইভাবেই চেইন একটা তৈরি করলা। কিন্তু কি করলা, যখন নাইট্রোজেন ক্ষার নিলা, 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ক্ষার লাগাইলা, তখন কি করলা, তখন এই যে এইদিকে অ্যাডেনিন আছে, তার মানে এইদিকে তুমি থায়ামিনকে নিলা। কারণ আমরা কি জানি, থায়ামিন আর অ্যাডেনিন হলো একে অন্যের পরিপূরক, অর্থাৎ এদের মধ্যে এই বন্ডটা তৈরি হয়। দেন এইদিকে সাইটোসিন নিয়েছে, এইদিকে তুমি গুয়ানিন নিলা। নেওয়ার পরে কি হবে, আমার দুইটা একসাথে করা লাগবে। অলরেডি আমার এই দুইটা জিনিস তৈরি হয়ে গেছে, এখন দুইটাকে একসাথে করা লাগবে। এখন দুইটা একসাথে কিসের মাধ্যমে, তোমার এই যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে একটা ডবল হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে এই জিনিসটা এই যে এমনি পেঁচায় যাবে, এই জিনিসটা এমনি পেঁচায় যাবে। তোমার হলো সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে একটা ট্রিপল হাইড্রোজেন বন্ড হয়ে এই জিনিসটা এমনি পেঁচায় যাবে। তো এই জিনিসটা আমাদের বোঝা লাগবে, এই জিনিসটা এটা হলো তোমার মেইনলি গঠন। তো এখানে আমাদের কিছু কিছু জিনিস একদম কনস্ট্যান্ট, কিছু কিছু জিনিস কনস্ট্যান্ট। কি কিছু কিছু কনস্ট্যান্ট বলতে, তোমার এইখানে ধর একটা ইসে তোমার হলো এই ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার আর ফসফেট নেওয়া লাগবে। এটা হলো প্রথম কনস্ট্যান্ট। দ্বিতীয় কনস্ট্যান্ট কি, দ্বিতীয় কনস্ট্যান্ট হলো আমার 1 নাম্বার কার্বনেই নাইট্রোজেন গঠিত ক্ষার নেওয়া লাগবে, আমি অন্য কোনো কার্বনে নিতে পারবো না। তৃতীয় কনস্ট্যান্ট কি, তৃতীয় কনস্ট্যান্ট হলো আমার 3 আর 5 নাম্বার কার্বনেই ফসফেটকে নেওয়া লাগবে, অন্য কোনো কার্বনে নেওয়া লাগবে না। চতুর্থ কনস্ট্যান্ট কি, আমরা যখন অন্য আরেকটা ডিঅক্সিরাইবোজ সুগার নেব, ওই ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নাম্বার কার্বনকে আমরা আগের ডিঅক্সিরাইবোজ সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যে ফসফেটকে যুক্ত করছিলাম, ওই ফসফেটের সাথে অন্য ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নাম্বার কার্বনকে যুক্ত করতে হবে। আর ওটার 5 নাম্বার কার্বনে আবার একটা ফসফেট নেওয়া লাগবে। আর এটার সাথে আবার হলো কি 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেন গঠিত ক্ষার নেওয়া লাগবে। তারপরে আবার ওইটার 5 নাম্বার কার্বনের ফসফেটের সাথে আবার নিচে আবার নতুন নিয়ে এইভাবে করতে করতে একটা চেইন তৈরি করা লাগবে। ওইদিকেও আবার আরেকটা চেইন তৈরি করা লাগবে, বাট ওইদিকে অলওয়েজ খেয়াল রাখা লাগবে যে এদিকে অ্যাডেনিন নিছি, ওইদিকে অবশ্যই থায়ামিন নেওয়া লাগবে। এদিকে সাইটোসিন নিছি, ওইদিকে অলওয়েজ গুয়ানিন নেওয়া লাগবে। নেওয়ার পরে কি হবে, দুইটা একত্রে আনা লাগবে। একত্রে আনার মধ্যে এই অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডবল হাইড্রোজেন বন্ড সৃষ্টি করা লাগবে। আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে কি হবে, ট্রিপল হাইড্রোজেন বন্ড সৃষ্টি করা লাগবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করা লাগবে। এইগুলা যদি করতে পারি তাহলে আমরা ডিএনএ জিনিসটা তৈরি করব। আর এখানে যে এই বন্ধনটা, এটাকে মূলত বলা হয় কি, এটাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়, যেহেতু দুইটা আছে ডবল হাইড্রোজেন। আর এখানে এটাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়, যেহেতু তিনটা আছে তাই ট্রিপল হাইড্রোজেন বন্ধন। তো আরো কিছু বন্ধন আছে, এই যে একটা হলো, মানে এখানে তোমাদের আরো কিছু জিনিস জানা লাগবে, একটু জানাই। তো তোমাদের তো মোটামুটি গঠন সম্পর্কে একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমাদেরকে কিছু কথা বলি। এই যে ডিঅক্সিরাইবোজ সুগার, তো এটা কি, এটা হলো তোমার সুগার, ধরো এটা হলো তোমার সুগার। তো সুগারের সাথে তুমি যখন নাইট্রোজেন ক্ষারকে যুক্ত করছো, ধরো নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত করছো, অর্থাৎ ধরো এই যে ইটা নেই, ফসফেটটা নেই আপাতত, তোমার এই ফসফেট জিনিসটা নেই। ধরো আচ্ছা নেই, ফসফেট নেই, জাস্ট এতটুকু আছে। সুগার আছে, সাথে হলো অ্যাডেনিন আছে, অর্থাৎ এই যে সুগারের 1 নাম্বার কার্বনে অ্যাডেনিন আছে। তো এই অবস্থার একটা নাম আছে, এই অবস্থাকে তোমার কি বলা হয়, এই অবস্থাকে তোমার নিউক্লিওসাইড বলা হয়। নিউক্লিওসাইড বলা হয়, নিউক্লিওসাইড বলে। অর্থাৎ যখন ফসফেট থাকবে না, শুধুমাত্র সুগার আর নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকবে, এই অবস্থাকে কি বলে, এই অবস্থাকে তোমার নিউক্লিওসাইড বলা হয়। এই অবস্থাকে নিউক্লিওসাইড বলা হয়। এখন কি আছে, নিউক্লিওসাইড আছে, এই নিউক্লিওসাইডের সাথে তুমি কি করলা, 3 এ একটা ফসফেট আর 5 এ একটা ফসফেট যুক্ত করে দিলা। তো এই যে নিউক্লিওসাইডের সাথে তুমি কি যুক্ত করলা, নিউক্লিওসাইডের সাথে তুমি ফসফেট যুক্ত করলা, ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত করলা। তখন কি আর নিউক্লিওসাইড থাকবে, কখনোই না। তখন নিউক্লিওসাইড কি হবে, সে হলো ফসফেট পেয়ে সে হলো নিউক্লিওটাইড হয়ে যাবে, নিউক্লিওটাইড হয়ে যাবে। এখন কি হয়, এখন জিনিসটা কি হয়, তোমার গুলাই যাবে। তোমার মনে হবে মানে এই জিনিসটা যে তুমি জানো আসলে কি হয়, আসলে সুগার আর নাইট্রোজেন ক্ষার মিলে নিউক্লিওসাইড গঠিত হয়। এখন তোমার কি হবে, তুমি হলো তোমার মাথার ভিতরে ঘটবে যে সুগারের সাথে নাইট্রোজেন ক্ষার ছিল না, ফসফেট ছিল নিউক্লিওসাইড গঠনে, এই জিনিসটা গুলাই যায়। তো আমি কেমনে মনে রাখতাম, আমি এই যে এই টটা দ্বারা মনে রাখতাম, এই টটা দ্বারা। অর্থাৎ ফসফেটে ট আছে, তাহলে এই সাইডকে যখন আমার টাইট করতে হবে অবশ্যই ট আনা লাগবে। তো এই যে ক্ষারেও কোনো ট নেই, সুগারেও কোনো ট নেই, এই জন্য এই দুইটা মিলে সাইড গঠন করেছে, অর্থাৎ এই সাইডেও কোনো ট নেই। বাট যখন আমি এর সাথে ফসফেট যুক্ত করব, তখন কিন্তু আমার টকে আনাই লাগবে, কারণ ফসফেটে ট আছে। তখন এই সাইডটা কি হয়ে যাবে, টাইট হয়ে যাবে, কারণ ফসফেটের টটা যুক্ত হয়ে গেছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, এই টটা দ্বারা, ট দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারো সাইড আর টাইটের মধ্যে পার্থক্য। অর্থাৎ সুগার আর নাইট্রোজেন ক্ষারে কোনো ট নেই, এই কারণে কি হয়,
নাইট্রোজেনে ট আছে, বাট ওই জিনিসটা একটু করে নিও, মানে নাইট্রোজেন ক্ষার, মূলত ক্ষার, সুগার ক্ষার, সুগার ক্ষার, নাইট্রোজেন এই যে আমরা নাইট্রোজেন লিখছি অত কর। ক্ষারে তোমার কি আছে, নিউক্লিওসাইড। সুগার আর নাইট্রোজেন ক্ষারে কি, নিউক্লিওসাইড। আর পরে ফসফেট, জিনিসটা একদম ট, একদম মানে ফুলে ফেপে উঠেছে, ফসফেট, ট, ট একদম লাস্টে ট, এই লাস্টের টটা মিলে সাইডটা কি হয়ে যায়, টাইট হয়ে যায়। বা এমনি মনে রাখতে পারো যে প্রথমে সাইড আসে তারপরে টাইট আসে। আর আমরা কেমনে মুখস্থ করি, আমরা প্রথমে বলি যে 5 কার্বন বিশিষ্ট সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার, ফসফেট। আমরা কখনো ফসফেটকে মাঝখানে বলি না, শুরুতে বলি না। তো তুমি যদি এই সিকোয়েন্সে মনে রাখো, তাহলে মনে রাখো প্রথমে সাইড আসবে, তার মানে কি, সাইড আসার জন্য তো দুইটা জিনিস অ্যাটলিস্ট লাগবে। তো প্রথম দুইটা মিলে সাইড হবে, তারপরে তৃতীয়টা মিলে টাইট হবে। এমনি তোমরা বিভিন্ন কৌশলে জিনিস দুইটা মনে রাখতে পারো। আর আমি তোমাদেরকে জানাই রাখলাম যে এই দুইটা জিনিস গুলাই যায়, অর্থাৎ কিছুদিন পরে দেখবা যে এই দুইটা জিনিস গুলাই গেছে, অর্থাৎ সাইড কোনটা টাইট কোনটা ভুলে গেছে। এই জন্য একটু টেকনিক্যালি আগে থেকে পড়ে রাখবো, যাতে জিনিসটা তোমাদের গুলায় না যায়। এই হলো সাইড আর টাইট, অর্থাৎ এখন এই যে এই পুরা জিনিসটা হলো একটা টাইট। এই যে ধরো এইটা নেই, এই দ্বিতীয়টা যোগ করিনি, তো এই পুরা টুককে আমরা কি বলবো, এই পুরা টুককে আমরা নিউক্লিওটাইড বলবো। তারপরে কি, তারপরে এই যে এই জিনিসটা, তো এইটা একটা ধরো এর সাথে হলো কি আছে, সাইটোসিন আছে, নাইট্রোজেন গঠিত, তো এটা একটা নিউক্লিওসাইড। এর সাথে এই ফসফেটটা যুক্ত করলাম, আরেকটা ফসফেট দিলাম, তো কি এটা একটা নিউক্লিওটাইড হয়ে গেল। তো এই যে নিউক্লিওটাইড, এই যে এই নিউক্লিওটাইড আর এই নিউক্লিওটাইডকে আমরা কিভাবে যুক্ত হয়েছে, এটা কিন্তু এই যে এই জিনিসটার মাধ্যমে যুক্ত হয়েছে। অর্থাৎ এইখান থেকে একটা ফসফেট ঢুকছে, 5 নাম্বার কার্বন থেকে একটা ফসফেট আইছে, এই 3 নাম্বার কার্বন থেকে এই সেম ফসফেটটা যুক্ত হয়ে এই দুইটা নিউক্লিওটাইড কিন্তু একসাথে করেছে। দুইটা নিউক্লিওটাইড কেমনে একত্রিত হয়েছে, দুইটা নিউক্লিওটাইড একত্রিত হয়েছে এই যে 5 নাম্বার কার্বনের ফসফেট আর 3 নাম্বার কার্বনের একটা সেম ফসফেট দ্বারা এরা যুক্ত হয়েছে। যেহেতু এই যে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তো এই যে বন্ধনটা, এই যে ফসফেট, সেম ফসফেটের যে বন্ধনটা, এটা একটা সুন্দর নাম দিয়ে আছে, এটাকে তোমার ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়। এটাকে তোমার কি বলা হয়, ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়, ডাইএস্টার বন্ধন বলা হয়। এটাকে তোমার ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়। অর্থাৎ এই যে একটা ফসফেট থাকবে, একটা ফসফেট যখন হলে, একটা হলো সুগারের 5 নাম্বার কার্বন আর একটা সুগারের 3 নাম্বার কার্বন, অর্থাৎ সরি সুগার না, এটা নিউক্লিওটাইডে, একটা নিউক্লিওটাইডে যে সুগার থাকে, ওই নিউক্লিওটাইডের সুগারের 5 নাম্বার কার্বন আর একটা নিউক্লিওটাইডের সুগারের 3 নাম্বার কার্বনের সাথে যদি একটা সেম ফসফেট যুক্ত থাকে, তো ওই যে বন্ধনটা ওইখানে তোমার, ওইখানে তোমার হলো ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়। তার মানে নাইট্রোজেন, নাইট্রোজেন গঠিত যে ক্ষার আছে, ডিএনএ এর মধ্যে দুইটা বন্ধন দেখা যায়। নাইট্রোজেন গঠিত ক্ষার গুলা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, আর হলো যে হলো ইগুলো আছে নিউক্লিওটাইড গুলা থাকে, এগুলা কি দ্বারা যুক্ত হয়, এগুলো তোমার ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। ফসফোডাইএস্টার বন্ধন, এটা কেমন বন্ধন, এই যে এই একটা ফসফেট থাকে, এটা হলো সেই বন্ধন ফসফোডাইএস্টার বন্ধন। এর জন্য যেহেতু ফসফেট আছে, যে নাম হয়েছে কি ফসফোডাইএস্টার বন্ধন, এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে। তো এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি হয়েছে, দুইটা নিউক্লিওটাইড একসাথে হয়েছে, তো এটাকে তোমার কি বলা হয়েছে, এটাকে তোমার ডাই নিউক্লিওটাইড বলা হয়েছে। কারণ কি, যে দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। তো এরকম করে যদি তোমার 10 থেকে 12টা নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে যায়, তখন সেটাকে কি আর ডাই নিউক্লিওটাইড বলা হবে বা শুধু নিউক্লিওটাইড বলা যাবে, তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে পলিনিউক্লিওটাইড বলা হবে। কেন পলি বলা হয় এটা তোমরা খুব ভালো করেই জানো। তো কেন পলি বলা হয়, কারণ কি এখানে অনেক আছে, তো তখন এটাকে কি হবে, পলিনিউক্লিওটাইড বলা হবে। অর্থাৎ এই যে ডিএনএ, ডিএনএ কি, ডিএনএ তো দুইটা সূত্র একসাথে পেঁচায় থাকলে একটা ডিএনএ তৈরি হয়। তো ডিএনএ যে একটা সূত্র, এটা আর কিছুই না, এটা হলো একটা পলিনিউক্লিওটাইড। ডিএনএ সূত্রটা কি, ডিএনএ সূত্রটা মূলত একটা পলিনিউক্লিওটাইড, আর কিছুই না, ডিএনএ সূত্রটা মূলত একটা পলিনিউক্লিওটাইড। এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে, যে ডিএনএ যে একটা সূত্র, এটা হলো একটা পলিনিউক্লিওটাইড। ডিএনএ আরেকটা যে সূত্র, ওটাও একটা পলিনিউক্লিওটাইড। ডিএনএ দুইটা হলো পলিনিউক্লিওটাইড সূত্র। এরা যখন হলো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, তখন একটা ডিএনএ তৈরি হয়। দুইটা পলিনিউক্লিওটাইডের সূত্র যখন হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, দুইটা পলিনিউক্লিওটাইড যখন হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, তখন কি তৈরি হবে, তখন হলো ডিএনএ তৈরি হবে। আশা করি তোমাদেরকে মেইন জিনিসপত্রগুলো আমি বুঝাইতে পারছি। নিউক্লিওসাইড কি বুঝাইছি, নিউক্লিওসাইড কি, নাইট্রোজেন গঠিত ক্ষার আর সুগার একসাথে হলে নিউক্লিওসাইড, তার সাথে ফসফেট যোগ করে দিবা, নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডে কি থাকে, তাহলে নিউক্লিওটাইডে তোমার 3টা জিনিসে থাকে। তো নিউক্লিয়ার একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিয়েট কিসের মাধ্যমে যুক্ত হয়, ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো বন্ধনটা কেমন, একটা নিউক্লিওটাইডের হলো তোমার যে সুগার থাকে, সুগারের 5 নাম্বার কার্বনের ফসফেট আর একটা নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে, মানে একটা সেম ফসফেট একটা নিউক্লিওটাইডের সুগারের 5 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, আর একটা 3 নাম্বার কার্বনে যুক্ত হয়ে এই ফসফোডাইএস্টার বন্ধন গঠন করে, এমনি অনেকগুলা নিউক্লিওটাইড একত্রিত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে, যেটা হলো ডিএনএ এর একটা সূত্র। আর ডিএনএ এর আরো একটা সূত্র এমনি তৈরি হয়, ওই দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একসাথে পেঁচায় যায়। পেঁচাই মূলত কি তৈরি করে, পেঁচাই আমার মূলত ডিএনএ জিনিসটা তৈরি করে। তো এই হলো তোমার ডিএনএ এর বেসিক গঠন। আমি মানে এ টু জেড তোমাদেরকে অনেক কিছু পড়াই ফেলছি, মানে এখানে যা আছে সবেরই একদম মূল একটা ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিছি। তো এইভাবে বা আসলে জিনিসটা, অর্থাৎ আমার ডিএনএটা কিন্তু এইভাবে গঠিত হয়। এখন কথা হলো ভাই, আরএনএ কিভাবে গঠিত হয়। আরএনএ কিছুই না, আরএনএ যে এই যে একটা সূত্র,
অর্থাৎ এই দিক থাকবে না, এদিক বাদ, এদিক সব বাদ। এখানে যে সুগারটা নিবা, সুগারটা এখন আর হলো থাকবে না, ডিঅক্সি রাইবোজ হবে না, এটা কি সুগার হবে, এটা হলো তোমার রাইবোজ সুগার হবে, রাইবোজ সুগার হবে। আর এখানে যে যে আছে না, এখানে কিছু থাকবে না, এখানে কিছু থাকবে না। এই যে এইখানে আছে, এখানে তোমার একটা সাইটোসিন থাকলো, এখানে একটা অ্যাডেনিন থাকলো, আর একটা সুগার আসলো। ধরো এখানে ধরো কি থাকলো, এখানে তোমার ইউরাসিল থাকলো, তারপরে আর একটা সুগার আছে সেটার সাথে অ্যাডেনিন থাকলো। তো এরকম ভাবে চলতে থাকবে, এদিকে আর কিছু থাকবে না, অর্থাৎ একটা সূত্রই তৈরি হবে। জাস্ট পার্থক্য কি থাকবে, এখানে ধরো থায়ামিন থাকতেছিল, ওই থায়ামিনের জায়গায় এখানে কি থাকবে, এখানে তোমার ইউরাসিলকে থাকবে। আর এখানে যে ডিঅক্সিরাইবোজ সুগার ইউজ করছিলাম, ওই ডিঅক্সিরাইবোজের জায়গায় রাইবোজ সুগার থাকবে। আর হলো তোমার হলো ফসফেট, তো দুইটার ক্ষেত্রেই সেম, ফসফোডাইস্টার বন্ধনও থাকবে। বাট এই যে এখানে আরেকটা সূত্র দিয়ে যে হাইড্রোজেন বন্ধনী তৈরি হচ্ছিল, ওই জিনিসটা হবে না, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনীও থাকবে না, আরেকটা সূত্রের কোনো প্রয়োজন নেই, একটা সূত্র হইলেই আমি আরএনএ পেয়ে যাবো। জাস্ট দুইটা পার্থক্য আনা লাগবে, রাইবোজ সুগার আনা লাগবে, আর হলো ইউরাসিলকে আনা লাগবে। তো এইভাবে মূলত আমার আরএনএ আর ডিএনএ গঠিত হয়। তো আমি মোটামুটি তোমাদেরকে মানে বোঝানোর ট্রাই করছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। এই হলো কিছু জিনিস। এখন আমি তোমাদেরকে যা বোঝালাম তাই তোমার এই পুরা জায়গা জুড়ে তাই বলা আছে, অর্থাৎ আমি কিন্তু এখন তোমাদেরকে মেইন জিনিস বুঝাই দিচ্ছি। তোমরা যদি এটা প্রপারলি বুঝতে পারো, এখন আমি শুধু টানবো, কারণ আমি যা পড়াইছি এখানে যা আছে সবই তোমাদেরকে পড়াই দিচ্ছি। আমি যা এখন মুখে মুখে বলতেছি তোমরা মিলাই নাও যে আমি এতক্ষণ ধরে যা পড়ালাম তার মধ্যে, অর্থাৎ যা যা বলতেছি তা কিন্তু তার মধ্যে আছে কিনা। তো এক্সট্রা কিছু কিছু জিনিস আছে, ইনফরমেশন আছে, যেগুলো একটু লিখে দেবো। তো প্রথমে বলা আছে কি, নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাস মৌল দ্বারা গঠিত। একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে কি, ওই নাইট্রোজেন, ওই সুগার নিয়ে আসলাম, খান নিয়ে আসলাম, ফসফরিক অ্যাসিড নিয়ে আসলাম, এখান থেকে কিন্তু আমি মূলত 5টা মৌল পাইছি, এই 5টা মৌলর বাইরে কোনো মৌল পাইনি। এই জিনিসটা দেখাইছে, তো এই লাইনটা ক্লিয়ার। দেন নেক্সট আরেকটা কথা বলা আছে কি, আরএনএ শতকরা 90% কোথায় বসে, আরএনএ মানে আমাদের কোষে যে আরএনএ থাকে তার 90%ই তোমার সাইটোপ্লাজমে থাকে। 90% কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে থাকে। আর হলো 10% আরএনএ এর, বাকি 10%, টোটাল 100%, তো বাকি 10% কোথায় পাবা, নিউক্লিয়াসে পাবা, নিউক্লিয়াসে পাবা। কেন, এখন কথা হলো নিউক্লিয়াসে পাচ্ছ, এখন নিউক্লিয়াসে যদি স্পেসিফিকলি ভাবে বলো, তো নিউক্লিয়াসের নিউক্লিওলাসে পাবা। তো এই জিনিসটা কিন্তু তোমার নতুন জানার কিছু না, আমি তোমাদেরকে অলরেডি বলে দিছি যে নিউক্লিয়াসে যে আরএনএ থাকে তার তোমার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে সবই, অর্থাৎ ধরো 10% আছে, 10%-এর ভিতরে তোমার 9 দশমিক, ধরো 9 দশমিক কত, 9 দশমিক তোমার 9.9%ই কোথায় আছে, 9.9% নিয়ে তোমার ইসে আছে, হলো নিউক্লিওলাসে আছে, আর একটু গোটা ক্রোমোজোমে থাকতে পারে। তো বায়োলজি অলওয়েজ ম্যাক্সিমাম জিনিসকে সাপোর্ট করে, তার মানে বলা যায় যে তোমার বাকি 10% কোথায় থাকে, নিউক্লিয়াসের নিউক্লিওলাসে থাকে। তো এই যে আরএনএ এর দুইটা পার্সেন্টেজ তোমাদেরকে জানা, মানে এখানে বলা আছে যে কি আরএনএ এর 90% সাইটোপ্লাজম থাকে, অর্থাৎ একটা কোষে যত আরএনএ থাকে তার 90%ই কোথায় থাকে, 90%ই হলো তোমার সাইটোপ্লাজমে থাকে। একটা কোষে যত আরএনএ থাকে তার 90%ই সাইটোপ্লাজম থাকবে, আর বাকি 10% নিউক্লিয়াসে থাকে। যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, এই 10% কোথায় থাকে, নিউক্লিয়াসের নিউক্লিওলাসে থাকে। এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে। এবং এটার সাথে সম্পর্কিত একটা পয়েন্ট আছে যে আমাদের একটা কোষে, একটা জীবকোষে যত ডিএনএ থাকে, একটা জীবকোষে যত ডিএনএ থাকে, সেই ডিএনএ 90%ই কোথায় থাকে, ডিএনএ কিন্তু তোমার 90%ই হলো তোমার ক্রোমোজোমে থাকে। ডিএনএ 90% কোথায় থাকে, ডিএনএ 90% ক্রোমোজোমে থাকে। আর বাকি 10% কোথায় থাকে, বাকি 10% তোমার এই সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে থাকে। তো এই যে দুইটা জিনিস কিন্তু তোমরা মিলাই পড়তে পারো, অর্থাৎ আরএনএ আর ডিএনএ উল্টা, অর্থাৎ আরএনএ হলো তোমার 90% সাইটোপ্লাজমে থাকে, আর ডিএনএ 10% সাইটোপ্লাজমে থাকে। আরএনএ 90% সাইটোপ্লাজম থাকে। এবং সাইটোপ্লাজম বলতে ওই সাইটোপ্লাজমে ফাঁকা ঘুরে বেড়ায় এটা বলে না, মানে আমরা জানি সাইটোপ্লাজম বলতে, সাইটোপ্লাজম কিন্তু দুই প্রকার, একটা হলো সাইটোপ্লাজমীয় মাতৃকা, আর একটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এখানে তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে যেই মানে আরএনএ আছে ওটাকে কিন্তু সাইটোপ্লাজমেই ধরা হয়েছে, অর্থাৎ সাইটোপ্লাজমের ভাগ হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম বললেই বুঝাবে যে অঙ্গাণুর মধ্যেও আছে, আবার ওই জেলিন নাই পদার্থের মধ্যেই আছে, তো দুইটা একসাথে বুঝাচ্ছে। তো এটা তোমাদেরকে বলে রাখলাম। তো এই দুইটা জিনিস কিন্তু তোমরা মিলাইয়ে পড়তে পারো যে কি আরএনএ আর ডিএনএ উল্টা, কেমনে উল্টা, আরএনএ 90% সাইটোপ্লাজমে পাওয়া যায়, আর ডিএনএ 10% হলো সাইটোপ্লাজমে পাওয়া যায়। ডিএনএ 90% নিউক্লিয়াসে পাওয়া যায়, আর আরএনএ 10% কোথায় পাওয়া যায়, আরএনএ 10% নিউক্লিয়াসে পাওয়া যায়। পরে এই যে ক্রোমোজোম আর নিউক্লিওলাসের কনসেপ্টটা আসবে। এখন তুমি জানো যে নিউক্লিয়াসের 4টা অংশ, 4টা অংশের মধ্যে কি কি আছে তোমার, দুইটা অংশ হলো নিউক্লিওলাস আর হলো ক্রোমোজোম। তো আমি তোমাদেরকে আগেই তো মানে নিউক্লিওলাসও বুঝাইছি, ক্রোমোজোমও বুঝাইছি। এটাও বলেছি যে কি নিউক্লিয়াসে একটু তেমন ডিএনএ একদমই থাকে না, একদমই কম ডিএনএ থাকে, ম্যাক্সিমাম কি থাকে, ম্যাক্সিমাম আরএনএ থাকে। তার মানে কি, তার মানে এই যে 10% আরএনএ তোমার হলো নিউক্লিয়াসে আছে, ওই 10% কোথায় আছে, নিউক্লিওলাসে আছে। যখন ক্রোমোজোম পড়াইছি, ক্রোমোজোম পড়ানোর সময় বলছি যে ক্রোমোজোমের প্রধান উপাদান,
ক্রোমোজোমের 45%ই হলো ডিএনএ। আমাদের বডিতে যত ডিএনএ আছে তোমার অলরেডি জেনে গেছো যে 90% কোথায় আছে, নিউক্লিয়াসে। এবং নিউক্লিয়াসে তোমার যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের 45%ই ডিএনএ। এখন এরকম অসংখ্য ক্রোমোজোম আছে, তো এই সব ক্রোমোজোম মিলে কিন্তু তোমার সব ডিএনএ, তো নিউক্লিয়াসে যত ডিএনএ আছে সবই কিন্তু কে কাভার করতেছে, সবই কিন্তু আমার এই ক্রোমোজোমই কাভার করতেছে। তার মানে কি, এই যে 90% ডিএনএ যেটা নিউক্লিয়াসের মধ্যে সেটা স্পেসিফিকলি কোথায় আছে, ক্রোমোজোমে আছে। তো এইভাবে কিন্তু এই দুইটা পয়েন্ট তুমি মিলাইয়ে পড়তে পারো। প্রথমে সাইটোপ্লাজম নিউক্লিয়াস পড়বে, তারপরে তোমার জ্ঞান দিয়ে বের করা যে নিউক্লিয়াসের কই আছে। তো এই চারটা পার্সেন্টেজ তোমার মুখস্থ করা সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হলো এই চারটা একসাথে পড়া। এই চারটা একসাথে পড়া, যে আরএনএ 90%, ডিএনএ 90%, ডিএনএ 10%, আরএনএ 10%। এইভাবে তোমরা এই চারটা পয়েন্ট একসাথে পড়বা, তাইলে দেখবা খুব ইজিলি জিনিসটা তোমার মাথায় ধরে গেছে, আরো তোমার আন্ডারস্ট্যান্ডিংটাও অনেক বাড়বে। তো এটা তোমাদেরকে পড়ালাম। তারপরে তোমার বলছে কি, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষার, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এটা কি আর পড়ানো লাগবে, অলরেডি পড়াই দিছি। তারপরে কি আছে, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, মূল উপাদান কি, ও তারপরে ধরো এই আছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, ডিএনএ। ডিএনএ, তো ডিএনএ কে অনেক কিছু বলা হয়, এই তুমি পুরো বই খুঁজবা, বই খুঁজলে তুমি ডিএনএ এর অনেক কিছু পাবা। তো আমি সবকিছু তোমাকে একসাথে পড়াই দিচ্ছি। ডিএনএ কে তোমার মাস্টার মলিকিউল বলা হয়, মাস্টার মলিকিউল বলা হয়। তারপরে কি বলা হয়, মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ কে তোমার কি বলা হয়, ডিএনএ কে তোমার বলা হয় হলো জীবনের আণবিক ভিত্তি, জীবনের আণবিক ভিত্তি, আণবিক ভিত্তি। ইংলিশে তোমার বলা হয় মলিকিউলার কোর অফ লাইফ। এই জিনিসটার ইংলিশ এরকম, মলিকিউলার কোর অফ লাইফ, লাইফ। আর কি বলা হয়, ডিএনএ কে তোমার হলো রাসায়নিক ভিত্তি বলা হয়, জীবনের রাসায়নিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি বলা হয়। তারপরে ডিএনএ কে কি বলা হয়, ডিএনএ কে তোমার পরিবৃত্তির ভিত্তি বলে। এখন তোমাদেরকে আমি বলছিলাম যে পরিবৃত্তি, পরিবৃত্তি আসলে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন বা তোমার হলো প্রকরণ, প্রকরণের একটা সমার্থক শব্দ হলো পরিবৃত্তি। আসলেই তোমার হলো প্রকরণের একটা সমার্থক শব্দ হলো পরিবৃত্তি। তোমার বইতে পরিবর্তির ইংলিশটা মিউটেশন দিয়ে আছে, বাট আসলে তোমার হলো মিউটেশনের বাংলা পরিবৃত্তি না, মিউটেশনের বাংলা হলো পরিব্যক্তি। মিউটেশনের বাংলা পরিব্যক্তি, আর হলো তোমার হলো ওই প্রকরণকেই তোমার মূলত পরিবৃত্তি বলা হয়। এবার তোমার বইতে আসলে জিনিসটা ওইভাবে দেয়া নাই, মানে ভুল দিয়ে আছে। তুমি যখন হলো ওই জেনেটিক্স এর 11 নম্বর অধ্যায় পাবা, ওইখানে পাবা যে প্রকরণকেই তোমার মূলত পরিবৃত্তি বলা হয়, প্রকরণকেই তোমার পরিবৃত্তি বলা হয়। ওইখানে তুমি এই জিনিসটা পাবা। তো আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা নিয়ে অতটা মানে হওয়ার মাথা খাটানোর দরকার নেই, তোমার বইতে অনেক জিনিস আছে, তুমি জাস্ট মাথায় রাখো যে পরিবৃত্তি, তুমি আমি যেটা বলতেছি ওটা মাথায় রাখবা, ওইটাই এক্সাক্ট। কারণ তোমার কখনো বলবে না যে মিউটেশনের ভিত্তি ডিএনএ, এটা কখনো বলবে না, তোমার আসলে পরিবৃত্তির ভিত্তি হবে। এখন তোমার অত মাথা খাটানো লাগবে না, তুমি জাস্ট জানবা যে পরিবৃত্তির ভিত্তি হলো ডিএনএ, অত কিছু তুমি জাস্ট মাথায় রাখবা। মিউটেশন, মিউটেশনের দুইটা বাংলা আছে, পরিব্যক্তি, অভিব্যক্তি। প্রকরণ, ভ্যারিয়েশন, আর হলো তোমার পরিবৃত্তি সেম জিনিস। আমি যেটা বলছি ওইগুলাই মাথায় রাখবা, তোমার মাথা গুলাবে না। তুমি যদি দুইটা ইনফরমেশন মাথার মধ্যে রাখো, যে ভাইয়া বলছিল যে পরিবৃত্তির ইংলিশ হলো হলো ভ্যারিয়েশন, আর এখানে লিখছে পরিবৃত্তির ইংলিশ মিউটেশন, আবার পরে আবার ওইখানেও পাবা যে পরিবৃত্তির ইংলিশ হলো হলো ভ্যারিয়েশন, তাইলে কিন্তু তোমার মাথা গুলাই যাবে। তো জন্য আমি আগেই তোমাকে, ধরো আমি পুরো বইটা বসছি, তো আমি জানি আসলে জিনিসটা কি, এখানে ভুল আছে, তোমরা এটা কখনো পড়বে না। তোমরা জানবা যে পরিবৃত্তির ইংলিশ হলো ভ্যারিয়েশন, আর পরিব্যক্তির ইংলিশ হলো মিউটেশন। তো এই জিনিসটা একটু তোমরা কেটে রেখে দাও, একটা দাগ দিয়ে রাখো, তাহলে তোমরা বুঝতে পারো যে জিনিসটা ভুল। তো পরিবৃত্তির ভিত্তি, এই ডিএনএ কি, ডিএনএ হলো তোমার পরিবৃত্তির ভিত্তি। তো এই জিনিসটাও তোমরা জানলা কি, ডিএনএ হলো পরিবৃত্তির ভিত্তি। তারপরে কি আছে, হ্যাঁ আর কি আছে, আর কি আছে, এটা যে আরেকটা কথা বলেছে কি, এটা হলো সবচেয়ে বড় কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, সবচেয়ে বড় রাসায়নিক অণু, সবচেয়ে বড় রাসায়নিক অণু। তাহলে কি কি বলালাম, মাস্টার মলিকিউল, জীবনের আণবিক ভিত্তি, মলিকুলার কোর অফ লাইফ, রাসায়নিক ভিত্তি, পরিবৃত্তির ভিত্তি, আর সবচেয়ে বড় রাসায়নিক অণু। তো মোটামুটি আমি সবই কভার করে দিচ্ছি, দাঁড়াও দেখি কিছু বাদ গেছে নাকি। আহ, না, কিছু বাদ যায় না, সবই কভার করে দিচ্ছি। তো এই চারটা জিনিস তুমি এই যে বই পড়বা, এক জায়গায় এক একটা নাম পাবা, তো সব পড়বা, গুলাই যাবে। তো তার চেয়ে ভালো সবাই যে একসাথে লিখে রাখো, তাইলে কিন্তু তোমার কখনো গুলাবে না। ডিএনএ কি, ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ কি, ডিএনএ কে জীবনের আণবিক ভিত্তি বা মলিকিউলার কোর অফ লাইফ বলা হয়। ডিএনএ কি, ডিএনএ কে রাসায়নিক ভিত্তি বলা হয়, জীবনের রাসায়নিক ভিত্তি বলা হয় ডিএনএ কে। ডিএনএ কে কি বলা হয়, ডিএনএ কে তোমার পরিবৃত্তির ভিত্তি বলা হয়। ডিএনএ কে কি বলা হয়, ডিএনএ হলো সবচেয়ে বড় রাসায়নিক অণু। কার সবচেয়ে বড়, কোষের। কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হলো ডিএনএ, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হলো ডিএনএ। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ডিএনএ কে পাঁচটা জিনিস, পাঁচটা বৈশিষ্ট্য তোমার এখানে পড়া হয়ে গেছে। তো বিলিভ মি, এই জিনিস পড়ার সবচেয়ে ইজিয়েস্ট হয়ে গেলো সবগুলো একসাথে পড়া।
তো তোমার কষ্ট করে খোঁজাও লাগতেছে না, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে খুঁজে দিয়েছি। মাস্টার মলিকুল, জীবনের আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, পরিবৃত্তির ভিত্তি, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, এগুলা হলো ডিএনএ। সবগুলাই হলো ডিএনএ। ডিএনএ আলাদা আলাদা জায়গায় সবগুলা, পুরা বই পড়লে মানে পুরা অধ্যায় পড়লে ওই শেষ পর্যন্ত এইগুলাই পাবা, বাট আমি সবগুলো গুছাই দিয়েছি। তোমরা কাইন্ডলি জিনিসগুলা লিখে রাখো, এক জায়গাটা লিখে রাখো, না গুলাই যাবে। কারণ কেন গুলাবে সেটা তোমাদেরকে বলি। তো এখানে যে ডিএনএ ভিত্তি তা না, আরো অনেকজন আছে যারা হলো ভিত্তি, তখন তোমার গুলাবে। তো ডিএনএটা তোমরা একটু কাইন্ডলি লিখে রাখো। এই 5টা জিনিস মূলত কি ডিএনএ গেল, ডিএনএ গেল। তারপরে যেহেতু এটা পড়াইছি, আরো কিছু পড়াই দিয়েছি এই বইতে তোমরা আরো কিছু জিনিস পাবা। এই বইতে আরো কিছু জিনিস পাবা। কি কি পাবা তোমাদেরকে একটু বলি। আরো কি কি পাবা? জেনেটিক কোড। জেনেটিক কোড একে কি বলা হয়? একে তোমার বলা হয় হলো বায়োকেমিক্যাল ভিত্তি। এটা তুমি এই অধ্যায়তেই পাবা। বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল ভিত্তি, বায়োকেমিক্যাল ভিত্তি। এটা করে রাখো, এই জিনিসটা লিখে রাখো যে ইকে কি বলে, জেনেটিক কোডকে কি বলে? জেনেটিক কোডকে বায়োকেমিক্যাল ভিত্তি বলে। এখন এই যে বায়োকেমিক্যাল ভিত্তি, এখন ডিএনএ তো অনেকগুলা পড়ছে এক এক জায়গায়, বায়োকেমিক্যাল ভিত্তি মনে হবে না যে এই হলো ডিএনএ, কিন্তু বায়োকেমিক্যাল ভিত্তি কি? বায়োকেমিক্যাল ভিত্তি হলো জেনেটিক কোড। আর ওদিকে তোমার আণবিক ভিত্তি, তারপরে হলো রাসায়নিক ভিত্তি, পরিবৃত্তির ভিত্তি, এগুলো হলো ডিএনএ। বাট বায়োকেমিক্যাল ভিত্তি কি? বায়োকেমিক্যাল ভিত্তি হলো তোমার হলো জেনেটিক কোড। এই জিনিসটা জেনে রাখো। তারপরে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে একসাথে লিখে দিই, তাহলে তোমাদের কি হবে, তোমাদের পরে হলো সুবিধা হবে। দাঁড়াও একটু, সব একটু তোমাদেরকে গুছাই লিখে দিই। তোমরা এইগুলো লিখে নাও, আমি একটু দাঁড়াও, একটু দেখি, দেখে তোমাদেরকে একটু গুছাই দিই। আচ্ছা, তো জেনেটিক কোড হলো বায়োকেমিক্যাল ভিত্তি, এটা তোমরা জানবা। আর কি জানবা? জিন। জিন পাবা, জিন। তো জিন কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট। এটা আগেও একটা ক্লাসে বলেছি, জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট জিন কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট, এটা তোমাদের মাথায় রাখা লাগবে। আর হলো কি? জিনোম। জিনোম, জিনোম কি? জীবন হলো মাস্টার ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট কি? জিনোম। তো এরা তোমাদের জানলা। এখন কথা হলো, তোমরা জানো ডিএনএ একটা বস্তু মাস্টার মলিকিউল। তো এই যে জিনোমের সাথে কিন্তু গুলাই ফেলবা না, জিনোম কিন্তু মাস্টার ব্লুপ্রিন্ট, নট মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল কে? মাস্টার মলিকিউল হলো আমার ডিএনএ, আর মাস্টার ব্লুপ্রিন্ট কি? মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। আর জিন কি? জিন হলো তোমার জীবনের ব্লুপ্রিন্ট, নট মাস্টার ব্লুপ্রিন্ট। তো এইগুলো গুলাবা না কিন্তু। তোমার যে জিনোম আর ডিএনএ কি? ডিএনএ হলো আমার মূলত মাস্টার মাস্টার মলিকিউল। এই জন্য এইগুলা সব একসাথে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ডিএনএ কি? ডিএনএ হলো মাস্টার মলিকিউল, নট মাস্টার ব্লুপ্রিন্ট। এইগুলো একটু মাথায় রাখবা। আর জেনেটিক কোড কি? এটা হলো বায়োকেমিক্যাল ভিত্তি, নট রাসায়নিক ভিত্তি, নট আণবিক ভিত্তি, নট হলো তোমার হলো পরিবৃত্তির ভিত্তি। এটা কি? বায়োকেমিক্যাল ভিত্তি। আর জিন কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট, আর জিনোম হলো মাস্টার ব্লুপ্রিন্ট। আর ডিএনএ কি? ডিএনএ হলো মাস্টার মলিকিউল। তো জিনের সম্পর্কে আরেকটা বৈশিষ্ট্য তোমাদের জানা লাগবে। তো জিন কি? জিনকে তোমার বংশগতির একক বলা হয়। বংশগতির একক, বংশগতির একককে জিন, এটা একটু মাথায় রাখবা। বংশগতির একক হলো জিন, বংশগতির একককে জিন। তো জিনের আরেকটা কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট প্লাস হলো বংশগতির একক। জিন কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট প্লাস হলো বংশগতির একক। জেনেটিক কোড কি? বায়োকেমিক্যাল ভিত্তি। তো এগুলো সব একসাথে রাখো। ডিএনএ 5টা লিখে দিছি, জেনেটিক কোডের একটা, জিনের 2টা, আর জিনোমের একটা। তো এগুলো সব লিখে রাখো। আরেকটা জিনিস জানা লাগবে, প্রোটিন। প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে তোমার বলা হয় হলো জীবনের ভাষা। প্রোটিনকে তোমার জীবনের ভাষা বলা হয়, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ইংলিশ, জাস্ট ইংলিশ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। প্রোটিনকে কি বলা হয়? তোমার জীবনের ভাষা বলা হয়, বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। তো এইটা তোমার জানা রাখবে, প্রোটিনকে তোমার জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। এই হলো মূলত তোমার এই পুরা অধ্যায় খুঁজলে এই জিনিসগুলো পাবা, যেগুলো তোমার গুলাই যাবে। তো তুমি যদি সব এক জায়গাটা লিখে রাখো, কোনোদিন গুলাবে না। তুমি পরীক্ষার আগে একবার দেখে যাবা, দেখবা যে অ্যাটলিস্ট পরীক্ষায় অ্যান্সার করে আসতেছো, পরে ভুলে গেলে গেল। তো এই হলো কথা। তো কি কি বলালাম? ডিএনএ এর 5টা নাম বলালাম। ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে তোমার বলা হয় হলো, ডিএনএ প্রথমত সবচেয়ে বড় রাসায়নিক অণু। ডিএনএ কি? আণবিক ভিত্তি, মলিকিউলার কোড অফ লাইফ। ডিএনএ কি? পরিবৃত্তির ভিত্তি। ডিএনএ কি? রাসায়নিক ভিত্তি। ডিএনএ কি? মাস্টার মলিকিউল। ডিএনএ এর 5টা। জেনেটিক কোড কি? বায়োকেমিক্যাল ভিত্তি। বায়োকেমিক্যাল ভিত্তি হলো জেনেটিক কোড। জিনের 2টা পড়াইছি। জিন কি? জিন হলো জীবনের ব্লুপ্রিন্ট আর বংশগতির একক। জিনোম কি? জিনোম হলো মাস্টার ব্লুপ্রিন্ট। আর হলো প্রোটিন কি? প্রোটিন হলো জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এই জিনিসগুলো তোমরা একসাথে পড়ে নিবা, তাহলে কিন্তু অনেক কিছু পড়া হয়ে গেছে। পরে যখন যাবা এই জিনিসগুলাই পাবা।
তো যেটা পড়াতে যাই এখানে আসছিলাম যে ডিএনএ এর নাম, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, আর হলো মাস্টার মলিকিউল। তো এইগুলো কিন্তু সব তোমাদেরকে পড়ানো হয়ে গেল। এর সাথে কিন্তু আরো অনেক কিছু আমরা পড়ায় ফেললাম, যে কি ডিএনএ হলো সবচেয়ে বড় রাসায়নিক অণু আর মাস্টার মলিকিউল পড়ানো শেষ। তারপরে দাগাই দিছিলাম যে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, প্রথমে পেন্টোজ সুগার লেখা আছে হলো, আরএনএ তে রাইবোজ সুগার, আর ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার। তো অলরেডি পড়ায় ফেলছি, তো এটা আর পড়ানো লাগতেছে না। তারপরে কি আছে, তারপরে তোমার দাগাই দিচ্ছে যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত। ওই যে বলছি যে রাইবোজের হলো কি, রাইবোজের মানে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি, দুইটাই 5 কার্বন আছে, বাট ডিঅক্সি রাইবোজে কি হয়, ডিঅক্সি, অক্সি ডি, তার অর্থাৎ অক্সিতে অক্সিজেন আর ডিতে নেই, তার মানে অক্সিজেন নেই। এখন কি পুরা যৌগে অক্সিজেন নেই? না, তা না, পুরা অক্সিজেন আছে, বাট শুধুমাত্র 2 নাম্বার কার্বনে, রাইবোজের 2 নাম্বার কার্বনে ওএইচ ছিল, বা ডিঅক্সি রাইবোজের 2 নাম্বার কার্বনে ওএইচ এর ওটা সরে যে শুধুমাত্র এইচ আছে। এটাই হলো রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য। তো এখানে তোমার ওইটাই বলা আছে যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, অর্থাৎ ওইখানে ওএইচ ছিল রাইবোজের ক্ষেত্রে, বাট এখানে অক্সিজেনটার চেয়ে শুধুমাত্র এইচ আছে। তো এই জিনিসটা তোমাদেরকে পড়াইছি। তারপরে হলো নাইট্রোজেন গঠিত ক্ষার পয়েন্ট, ওইখানে তোমার বলা আছে কি, দাগাইছে হলো পিউরিন হলো অ্যাডিনিন আর গুয়ানিন, পড়াই ফেলছি, নতুন কিছু না। তারপরে কি আছে পাইরিমিডিন, পাইরিমিডিন কি, পাইরিমিডিন হলো তোমার থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল, এটাও পড়াই ফেলছি। তারপরে যাও, তারপরে কি বলা আছে, ডিএনএ তে হলো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন থাকে, আর আরএনএ তে থাইমিনের বড় পরিবর্তে ইউরাসিল থাকে, এটাও পড়াই ফেলছি। তো এই যে 5টা নাইট্রোজেন গঠিত ক্ষার আছে, প্রথম 3টা হলো ডিএনএ আরএনএ দুইটার মধ্যেই থাকে। শুধুমাত্র কি হয়, শুধুমাত্র হলো তোমার ডিএনএ তে থাইমিন পাবা আর আরএনএ তে ইউরাসিল পাবা। এই তুমি ডিএনএ তে কখনো ইউরাসিল কে পাবা না, আবার আরএনএ তে কখনো থাইমিন কে পাবা না। থাইমিন ডিএনএ এর জন্য আর ইউরাসিল আরএনএ এর জন্য। তো এটাও তোমাদের পড়াই ফেলছি, ওই জিনিসটা এখানে বলা আছে। তারপরে বলা আছে ফসফরিক অ্যাসিড আছে, তো ফসফরিক অ্যাসিডের সংকেতটা দিয়ে আছে H3PO4, তো এটাও পড়াইছি। তারপরে কি, তারপরের পয়েন্ট হলো তোমার নিউক্লিও কি, তারপরে পয়েন্ট কি, তারপরে পয়েন্ট হলো তোমার নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড কিন্তু তোমাদেরকে আমি অলরেডি পড়াই ফেলছি, যে নিউক্লিওসাইড হলো কি, নিউক্লিওসাইড হলো তোমার হলো এই তিনটা তিনটা অংশ আছে তোমার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার, আর হলো তোমার হলো ফসফেট, ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ফসফেট। তো এই এর মধ্যে কি আছে, এর মধ্যে প্রথম দুইটা আমরা যেমনে পড়ি, প্রথমে নিউক্লিওসাইড আসে তারপরে টাইড আসে। তো সাইডে কারা কারা আসবে, দুইটা জিনিস মিলে হওয়া লাগে। তো প্রথম দুইটা জিনিস কি কি আছে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন গঠিত ক্ষার, এই দুইটা মিলে কি তৈরি হয়েছে, নিউক্লিওসাইড তৈরি হয়েছে। তারপরে এই নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফেটটা অ্যাড করে দিই, তখন দন্তের সটা সরে যায়, ফসফেটের টজে নিউক্লিওটাইড বানায় দেবে। তো এইভাবে তোমরা এই জিনিস মানে এর সাইডও পড়াইছি, টাইডও পড়াইছি, দুইটা জিনিস তোমাদেরকে মানে গুলাই যাবে। তো তোমরা এইভাবে মনে রাখবা যে নিউক্লিওসাইড, প্রথম দুইটা মিলে নিউক্লিওসাইড, তারপরেরটা মিলে নিউক্লিওটাইড। আবার আমি যেমনি মনে রাখতাম, যে আমি মনে রাখতাম যে ধরো নাইট্রোজেনে ট আছে, বাট ফসফেটে টটার মানে আভিজাত্য আধিপত্য বেশি, এই জন্য ওই প্রথম দুইটা মিলে তোমার সাইড হয়েছে, কারণ ওইখানে কোনো ট নেই, ওখানে ট নেই, কারণ এটা হলো এন ক্ষার, নট নাইট্রোজেন ক্ষার, এন ক্ষার। আরেকটা হলো তোমার কি, আরেকটা হলো পেন্টোজ সুগার। তো ওই একটা সুগার আর একটা হলো ক্ষার, সুগার আর ক্ষার মিলে নিউক্লিওসাইড, প্রথমটুকু নেব না, সুগার আর ক্ষার মিলে নিউক্লিওসাইড, কারণ কি সুগারেও ট নেই, ক্ষারেও ট নেই, এই জন্য কি দুইটা মিলে হলো নিউক্লিওসাইড, কারণ সাইডেও ট নেই। পরে কি আছে, পরে ফসফেট যুক্ত করলাম, ফসফেটের ট আছে, ফসফেটের ট যে ওটা দন্তের স্বরে সরাই দিয়ে নিউক্লিওটাইড করে দিলাম। অর্থাৎ তার মানে আমরা কি জানি, যে তোমার হলো সুগার আর ক্ষার এই দুইটা মিলে নিউক্লিওসাইড হয়, আর নিউক্লিওসাইড আর ফসফেট মিলে কি হয়, নিউক্লিওটাইড হয়। তার মানে নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওসাইড প্লাস ফসফেট মিলে নিউক্লিওটাইড। আবার এমনিও বলতে পারি সুগার প্লাস ক্ষার প্লাস ফসফেট মিলে নিউক্লিওটাইড, এটাও বলা যায়। আবার নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড, এটাও বলা যায়, যে কোনো কিছু বলতে পারো। তো এটাও তোমাদের অনেক ভালোভাবে তোমাদেরকে বুঝাইছি, তোমাদেরকে নিউক্লিওসাইড কি জিনিস তা বুঝালাম, নিউক্লিওটাইড কি জিনিস তা বোঝানো হয়ে গেছে। তারপর ডাইনিউক্লিওটাইড কি, তো ডাইনিউক্লিওটাইড কেমনে ঘটনা, এটাও তোমাদেরকে বোঝাইছি, যে কি একটা নিউক্লিওটাইডে 3 নাম্বার কার্বনে যে ফসফেট থাকে, অর্থাৎ সরি একটা ফসফেট আছে, এই ফসফেটটা একটা নিউক্লিওটাইডে যে সুগার থাকে, সুগারের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, আরেকটা নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে একটা ফসফেট। তো যুক্ত হয়ে একটা বন্ধন সৃষ্টি হবে। তো এই বন্ধনটাকে তোমার কি বলা হয়েছে, ফসফোডাইস্টার বন্ধন বলা হয়েছে। কেন ফসফোডাইস্টার বন্ধন বলা হয়েছে, কারণ এখানে তোমার হলো মেইন জিনিস, অর্থাৎ মানে কমন পয়েন্ট কি, কমন পয়েন্ট হলো তোমার ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এটা হলো তোমার কমন। এই জন্য যেহেতু এখানে ফসফরিক অ্যাসিড বা ফসফেট আছে, এজন্য বন্ধনটার নাম হয়েছে হলো ফসফোডাইস্টার বন্ধন। তো এই যে বন্ধনটা, এই বন্ধনের মাধ্যমে কি হয়, দুইটা নিউক্লিওটাইড একত্রিত হয়, এই বন্ধনের মাধ্যমে, এই ফসফোডাইস্টার বন্ধনের মাধ্যমে দুইটা নিউক্লিওটাইড একত্রিত হয়। তো এই দুইটা নিউক্লিওটাইড একত্রিত হয় ফসফোডাইস্টারের মাধ্যমে, দুইটা নিউক্লিওটাইড, এই জন্য এটাকে তোমার কি বলা হয়, ডাইনিউক্লিওটাইড। তো এরকম ভাবে দুইটা না যোগ হয়ে যদি 10-11টা যুক্ত হতো, তখন এটাকে আর ডাইনিউক্লিওটাইড বলা হতো না, এটাকে তোমার কি বলা হতো, এটাকে তোমার হলো পলিনিউক্লিওটাইড বলা হতো। তো ডিএনএ যে একটা সূত্র, ডিএনএ যে একটা সূত্র, অর্থাৎ ডিএনএ যে সূত্র,
ধরো ডিএনএ সূত্র, ডিএনএ কি দুইটা সূত্র, তো এই সূত্রকে তোমার তোমার বায়োলজিতে কি বলে, হ্যালিক্স বলা হয়। তা আমরা তো বাংলা ভাষায় কি চিনি, সূত্র চিনি। তো বায়োলজির ভাষায় এই সূত্রকে কি বলা হয়, বায়োলজির ভাষায় এই সূত্রকে হ্যালিক্স বলা হয়। তো ডিএনএ যে একটা সূত্র বা একটা হেলিক্স, এটা আর কিছুই নেই, এটা হলো একটা পলিনিউক্লিওটাইড। অর্থাৎ অনেকগুলা নিউক্লিওটাইড যখন হলো তোমার হলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, যুক্ত হয়ে কি গঠন করবে, পলিনিউক্লিওটাইড গঠন করবে, তখন এই পলিনিউক্লিওটাইডকে ডিএনএ এর একটা হ্যালিক্স বা সূত্র বলা হয়। এই হলো ডিএনএ হেলিক্স। তার মানে এই যে এখানে তোমার বলা আছে কি ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্সই একটি পলিনিউক্লিওটাইড চেইন, অর্থাৎ ডিএনএ এর একটা হেলিক্স বা সূত্র হলো একটা পলিনিউক্লিওটাইড চেইন, যেগুলো কি অনেকগুলা নিউক্লিওটাইড তোমার ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। ফসফোডাইএস্টার বন্ধন কি, হলো তোমার একটা ফসফেটের সাথে একটা নিউক্লিওটাইডের যেই হলো ডিঅক্সিরাইবোজ সুগার আছে, তার 3 নম্বর কার্বন যুক্ত হবে, আরেকটার 5 নম্বর কার্বন যুক্ত হয়ে এই ফসফোডাইএস্টার বন্ধনটা গঠন করবে। তো এইভাবে কি আছে, এইভাবে তোমার হলো নিউক্লিওটাইড চেইনটা গঠিত হয়েছে। তো গেল নিউক্লিওটাইড চেইনটা গেল। তারপরে কি পড়াইছি, তারপরে তোমার আছে একটা টপিক আছে কি, একটা টপিক আছে হলো ডিএনএ। তো ডিএনএ টপিকে যাও, ডিএনএ টপিকে তোমার প্রথমেই বোল্ড করে লেখা আছে জীবনের আণবিক ভিত্তি, মলিকিউলার কোড অফ লাইফ। আগেই পড়াই দিছি, একসাথে 5টা পড়াইছি, তার ভিতরে ছিল জীবনের আণবিক ভিত্তি, মলিকুলার কোড অফ লাইফ। গেল, এটাও চলে গেছে। তারপরে কি আছে, তারপরে তোমার ডিএনএ এর কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে, তো এটা তোমাদেরকে আগে আমার পড়ানো হয়নি, তো এটা আমি তোমাদেরকে এখন পড়াবো, ডিএনএ এর কিছু বৈশিষ্ট্য। তো ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো। তো ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো। আচ্ছা, তো আসো ডিএনএ এর বৈশিষ্ট্য, এখানে ডিএনএ এর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে ডিএনএ এর কি কি বৈশিষ্ট্য আছে। তো ডিএনএ এর কি কি বৈশিষ্ট্য আমরা জানি, প্রথমে তোমার দিয়ে আছে স্বপ্রজননশীল। স্বপ্রজননশীল, এখন স্বপ্রজননশীল কেন সেটা তোমরা অনেকেই গেস করে ফেলছো, না করতে পারলে আমি গেস করাই দিচ্ছি। স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল মানে কি, প্রজনন, প্রজনন মানে কি বংশধর সৃষ্টি করা, নিজের প্রতিরূপ সৃষ্টি করা। যারা মানে যেই প্রক্রিয়ায় নিজের প্রতিরূপ সৃষ্টি করা হয় ওই প্রক্রিয়াটাকেই তোমার প্রজনন বলা হয়। আর মানে কি, সে নিজে করতেছে, কারো সাহায্য লাগবে না, সে নিজে নিজেই নিজের প্রতিরূপ বা নিজের পরবর্তী বংশধর সৃষ্টি করতেছে, এই জন্য তাকে স্বপ্রজননশীল বলা হয়েছে। কেন বলা হয়েছে, ডিএনএ তো আমাদের বডিতে ডিএনএ, এখন ডিএনএ তো ধরো তোমার জন্মের সময় ডিএনএ ছিল, এখন ওই ডিএনএ যদি সারা জীবন থেকে যায় তাহলে কি বডি চলবে? অবশ্যই একটু চেঞ্জ হওয়া লাগবে। বা ধরো আমাদের বডিতে যখন প্রোটিন তৈরি হয়, তাহলে প্রোটিনটা ডিএনএ থেকে তৈরি হয়। তো আমি অলরেডি তোমাদের 3টা প্রসেস ডিসকাস করছি, 3টা প্রসেস কি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টা প্রসেস সম্পর্কে সেই প্রথম থেকে বলে আসছি। নেক্সট ক্লাসে এই 3টা প্রসেস নিয়ে আলোচনা করব। তো এই 3টা প্রসেসে তোমার প্রথমে কি আছে, রেপ্লিকেশন। তো রেপ্লিকেশনে কি হয়, ডিএনএ প্রোটিন তৈরি করার লক্ষ্যে নিজের একটা প্রতিরূপ তৈরি করে, এই নিজের এই প্রতিরূপটা তৈরি করে, দেন ওর ওই প্রতিরূপ আরএনএ তৈরি করে, তারপরে আরএনএ কি করে, প্রোটিন তৈরি করে, তৈরি করে দেহের বিভিন্ন কাজ হলো কি করে, জীবের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। তার মানে কি, ডিএনএ প্রথমে কি করেছে, ডিএনএ তোমার প্রথমে হলো রেপ্লিকেশনের মাধ্যমে, রেপ্লিকেশন বা অনুলিপনের মাধ্যমে কি করেছে, নতুন ডিএনএ তৈরি করেছে, পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করছে। অর্থাৎ ডিএনএ তৈরি করা মানে কি, প্রজনন করেছে ডিএনএ, ডিএনএ এই রেপ্লিকেশন প্রসেসে প্রজনন করেছে। কেমনে করেছে, নিজে নিজেই করেছে, তার কিন্তু কারোর হেল্প লাগে না, সে নিজে নিজেই কি হয়েছে, নতুন ডিএনএটা তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে, একটা প্রসেসের মাধ্যমে, প্রসেসটার নাম হলো রেপ্লিকেশন। তার মানে এই রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে ডিএনএ হলো নতুন ডিএনএ তৈরি করতে পারে। তার মানে এই জন্যই ডিএনএ কে তোমার স্বপ্রজননশীল বলা হয়েছে, অর্থাৎ সে প্রজনন ঘটাতে পারে। কি ঘটায়, প্রজনন। কেমনে, নতুন ডিএনএ তৈরি করে। কেমনে তৈরি করে, নিজে নিজেই তৈরি করে। কিসের মাধ্যমে, রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে। এই জন্য তোমার ডিএনএ কি কি বলা হয়েছে, স্বপ্রজননশীল। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে হলো তোমার কি, তারপরে তারপরে তোমার বলা হয়েছে পরিব্যক্তিক্ষম। তো পরিব্যক্তিক্ষম মানে কি, পরিব্যক্তি, পরিব্যক্তি তোমাদেরকে পরিব্যক্তি আমি অলরেডি পড়াই দিচ্ছি। পরিব্যক্তিক্ষম, পরিব্যক্তি অনেকে না চিনতে পারে, বাট মিউটেশন তোমরা সবাই চিনো। তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে মিউটেশনের বাংলা হলো পরিব্যক্তি, মিউটেশনের বাংলা পরিব্যক্তি, আর হলো ভ্যারিয়েশনের বাংলা হলো পরিবৃত্তি। এটা একটু মাথায় রাখবে, তোমার বইতে ভুল দিয়ে আছে। মিউটেশনের বাংলা হলো পরিব্যক্তি, তো ডিএনএ হলো পরিব্যক্তিক্ষম। তো এটা কি নতুন করে পড়ানো লাগবে? আমি তোমাদেরকে বলছি যে দুইটা প্রসেস, মিউটেশন বা পরিব্যক্তি বা অভিব্যক্তি, ভ্যারিয়েশন বা প্রকরণ বা পরিবৃত্তি, এই দুইটা প্রসেস মানে করতে পারে। এই দুইটা প্রসেস কারা করতে পারে, ক্রোমাটিন তন্তু করতে পারে। ক্রোমাটিন তন্তুতে পড়াইছি, ক্রোমোজোম করতে পারে, ক্রোমোজোমে পড়াইছি। এছাড়াও ডিএনএ করতে পারে, নিউক্লিয়াস করতে পারে, আর হলো হলো জিন করতে পারে। এই 5জন এই 3টা প্রসেস, এই 2টা প্রসেস করতে পারে। এই 2টা প্রসেস এই 5জনই শুধু করতে পারে। অর্থাৎ তুমি যদি জানো, এই 2টা প্রসেসের নাম জানো, তারপরে ধরো করতে পারে, কারা করতে পারে, এই 5টা অঙ্গাণু, এই 5টা যে কোনো কাউকে বসাই দিলেই তোমার জিনিস সঠিক হবে। অর্থাৎ এই 5জনই এই 2টা প্রসেস করতে পারে। এই জন্য তোমার বলছে কি, পরিব্যক্তিক্ষম, অর্থাৎ ডিএনএ হলো মিউটেশন করতে পারে। অর্থাৎ মিউটেশনটা কার হয়, মিউটেশনটা তো ডিএনএ এরই হয়, তাই না? মিউটেশনটা কার হয়, মিউটেশনটা তো ডিএনএ এর হয়। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন ক্ষার আছে,
এ নর্মালি সুন্দরভাবে অ্যাডেনিন থায়ানিন সাইটোসিন গুয়ানিন এমনি রইছে। বাট পরে কি হয়েছে, কোনো কারণে কি হয়েছে, কোনো কারণে সাইটোসিনের জায়গায় অ্যাডেনিন চলে আসছে, থায়ামিনের জায়গায় গুয়ানিন চলে আসছে। এরকম ভাবে এই যে নর্মাল অ্যাডেনিন থায়ামিনের একটা সুন্দর বন্ধন, সাইটোসিন গুয়ানিনের সুন্দর বন্ধন ভেঙে সাইটোসিন গুয়ানিনকে পছন্দ করে কিন্তু চলে আসলে অ্যাডেনিন, কিন্তু গুয়ানিন তো আর অ্যাডেনিনে পছন্দ করে না। তখন সে কি হবে, সে হলো হাঙ্গামা তৈরি করে দিবে, আর হাঙ্গামা তৈরি করে দিলে কাহিনী হয়ে যাবে। তো এই জিনিসটার নামই কি, এই জিনিসটার নামই হলো তোমার মিউটেশন। এই জিনিসটার নামই হলো তোমার মিউটেশন, বা বাংলায় বলা হয় পরিব্যক্তি। আর এই পরিব্যক্তিটা কিসে হয়, এই পরিব্যক্তিটা হলো তোমার ডিএনএ তে হয় মানে জিনে হয় মানে তোমার হলো ক্রোমাটিন তন্তুতে হয়, ক্রোমাটিন তন্তুতে হয় মানে ক্রোমোজোমে হয়, ক্রোমোজোমে হয় মানে নিউক্লিয়াসে হয়। তো এরকম ভাবে কিন্তু সবার মধ্যে হয়, এই জন্য পরিব্যক্তিক্ষম বলা হয়েছে। তো গেল আরেকটা পয়েন্টও পড়ে ফেললাম। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে হলো বংশগতির কি বলে, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক, জীবের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, জীবের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, এটা কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম যে নিউক্লিয়াস জীবের সকল কাজ নিয়ন্ত্রণ, অর্থাৎ একটা কোষ জীব যাই হোক সবই একই কথা। অর্থাৎ কোষের সকল কাজ নিয়ন্ত্রণ কে করে, কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে হলো নিউক্লিয়াস। এর জন্য নিউক্লিয়াসকে তোমার কি বলা হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এখন নিউক্লিয়াস কোষের কাজ নিয়ন্ত্রণ করে ঠিক আছে, বা ডাইরেক্টলি কারা করে, ডাইরেক্টলি করে হলো এর ভিতরে থাকা ডিএনএ, এর ভিতরে থাকা জিন, এর ভিতরে থাকা কি, এর ভিতরে থাকা ক্রোমোজোম, এরা হলো ডাইরেক্টলি করে। আর ইনডাইরেক্টলি আমার নিউক্লিয়াস করে, কারণ এরা হলো নিউক্লিয়াসের মধ্যে আছে। তার মানে কি, জৈবিক কাজের নিয়ন্ত্রক যদি আমার নিউক্লিয়াস হয়, আর নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ডিএনএ আছে, এর জন্য জৈবিক কাজের নিয়ন্ত্রক কি আমার ডিএনএ, মেইনলি ডিএনএ নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে, ওই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, তারপরে আরএনএ তৈরি হবে, তারপরে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবে। তারপরে প্রোটিনটা তো মূলত ডিএনএ থেকেই তৈরি হচ্ছে, এর জন্য জৈবিক কাজের নিয়ন্ত্রক হলো ডিএনএ। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে হলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বংশগতি মানেই আমি তোমাদেরকে বলেছিলাম, যেখানেই তোমরা এই বংশগতি আর বৈশিষ্ট্য এই দুইটা ওয়ার্ড তোমরা যেখানেই পাবা, সেখানেই তোমরা কাদেরকে বসাবা, সেখানেই তোমরা বসাবা হলো, যেখানে তুমি বংশগতি আর বৈশিষ্ট্য পাবা সেখানে তুমি জিনকে বসাইতে পারবা, ডিএনএ কে বসাইতে পারবা, ক্রোমোজোমকে বসাইতে পারবা, ক্রোমাটিন তন্তুকে বসাইতে পারবা, নিউক্লিয়াসকে বসাইতে পারবা। এইগুলা পাইলেই এই 5 জনের যে কোনো কাউকে বসাই দিতে পারবা। তার মানে কি, এদের মধ্যে একজনই তো আমার ডিএনএ, তার মানে বংশগতি ও বৈশিষ্ট্যের ধারক কে হইতে পারে, ডিএনএ হইতে পারে। এখন এই যে তোমাদেরকে এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে তোমরা যেখানে শুধু বংশগতি দেখবা, ওইখানে এমসিকিউতে হলো ক্রোমোজোম বসাবা, আর বংশগতির সাথে যদি বৈশিষ্ট্য থাকে তাইলে জিন বসাবা, আর শুধু যদি বৈশিষ্ট্য থাকে তাইলেও জিন বসাবা, অবশ্যই ওই কাজ করবে। এখানে বলা আছে যে বংশগতির বৈশিষ্ট্য কি বলে, বংশগতি তোমার হলো বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো ডিএনএ, ঠিক আছে। বাট এমসিকিউতে তো তোমার সবই থাকবে, ডিএনএ থাকবে, জিন থাকবে, হলো থাকবে তোমার কি বলে, হলো ক্রোমোজোম থাকবে, সবাই থাকবে। এখন তখন তোমার ঘাবলা বেঁধে যাবে, কারণ আমি বইতে এক জায়গাটা তুমি জিনেও এই জিনিস পড়বা, ক্রোমোজোমেও এই জিনিস, হলো ডিএনএ তেও এই জিনিস পড়বা, ক্রোমোজোমেও এই জিনিস পাবা, আবার অপশনে 3 জনই আছে, কারে দাগাবা, কনফিউশনে পড়ে যাবা। প্রথম কথা হলো এরকম প্রশ্ন আসলে ডিএনএ কে সাইডে রাখবা, ডিএনএ কে এরকম প্রশ্ন আসলে ডিএনএ দাগাবা না, ডিএনএ কখনো দাগাবা না, কারণ মেইনলি বৈশিষ্ট্যটা ধারণ করে হলো আমার জিন, মেইনলি জিন করে, জিন ডাইরেক্টলি করে, আর ইনডাইরেক্টলি হলো ডিএনএ করে। কারণ ডিএনএ এর মধ্যে জিন থাকে, জিন হলো মেইনলি এই কাজ করে। এই জন্য তুমি এই বংশগতি বৈশিষ্ট্য থাকলে এমসিকিউ তে জিন অ্যান্সার করবে, বাট সিকিউ তে তুমি একটা পয়েন্ট লেখার জন্য অবশ্যই লিখতে পারো যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক আর বাহক হলো ডিএনএ, অর্থাৎ ডাইরেক্টলি জিন করতেছে বাট ইনডাইরেক্টলি ডিএনএ করতেছে, তাই সিকিউ তে লেখা যায়। এবার এমসিকিউ তে আসলে অবশ্যই জিন দেখাবা, আর শুধু বংশগতি যদি থাকে, যদি বৈশিষ্ট্য না থাকে তাহলে ক্রোমোজোম দেখাবা। এই ট্যাকটিক্সটা আগের ভিডিওতেই শিখাইছি। তাই এই বংশগতি থাকলে এই যে ডিএনএ এর আরেকটা কাজ, তো এইগুলা তোমাদেরকে কিন্তু আগেই আমার পড়ানো হয়ে গেছে, জাস্ট এখানে একটু রিক্যাপ করলাম। এই তো এইগুলা কিন্তু আমরা জানতে পারলাম যে এগুলো হলো ডিএনএ এর বৈশিষ্ট্য, কি কি, স্বপ্রজননশীল, তারপরে পরিব্যক্তিক্ষম, তারপরে হলো তোমার হলো জৈবিক কাজের নিয়ন্ত্রক, আর হলো জীবের বৈশিষ্ট্যের ধারক আর বাহক। এই 4টা পয়েন্ট এই অধ্যায়তে প্রথমে নিউক্লিয়াস থেকে শুরু করে এই পর্যন্ত অনেকবারই পড়ানো হয়ে গেছে, আবার পড়াইতে হবে। এইগুলাই ডিএনএ এর বৈশিষ্ট্য, এগুলাই জিনের বৈশিষ্ট্য, এগুলাই নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, এগুলাই ক্রোমোজোমের বৈশিষ্ট্য। সব জায়গায় এই সেম জিনিসই ঘুরায় ফিরায় আসবে। তারপরে কি বলা আছে, তারপরে একটা কথা বলা আছে যে আদিকোষ, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। তো এরাও কিন্তু নতুন কিছু না, যখন আদিকোষ পড়াইছি তখন বলছি যে আদিকোষে যেই ডিএনএটা থাকে ওটা হলো বৃত্তাকার ডিএনএ। তারপরে তোমার যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। এগুলা কিন্তু তোমার যখন এগুলা আলাদাভাবে পড়াইছি সবগুলার মধ্যে পড়াইছি, তো এখানে কি করেছে, এগুলা হলো সবগুলো একসাথে একটু করে দিছে যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা খুবই ভালো একটা কাজ করছে। তাহলে বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় পাবা, আদিকোষে পাবা, আদিকোষ পড়ানোর সময় কিন্তু বলেছি মাইটোকন্ড্রিয়াতে পাবা, আর কিসে পাবা, ক্লোরোপ্লাস্টে পাবা। তো তুমি আগে এই 3টা জায়গায় পড়েছো যে এই 3টা জায়গায় বৃত্তাকার ডিএনএ আছে, আর কোনো জায়গায় কিন্তু পড়ো না। তো এই 3টা আমাদের অলরেডি আদিকোষও পড়া হয়েছে, মাইটোকন্ড্রিয়া পড়া হয়েছে, ক্লোরোপ্লাস্টও পড়া হয়েছে। তো এখন এইখানে কি হচ্ছে, 3টা একসাথে করছে যে আদিকোষ,
মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, এখানে কি পাওয়া যায়, এখানে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। তো এটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের আগের জিনিসই, এখানে একটু গুছাই দিই এই। তো এই জিনিসটাও তোমাদের আগে পড়া জিনিস। তো এইখানে তোমার একটা নতুন কথা বলা হয়েছে যে কি ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন, থায়ামিন ও সমপরিমাণ সাইটোসিন ও গুয়ানিন থাকার এই নীতিকে তোমার চার্লস রুল বলা হয়। তো আসলে এই জিনিসটা আমি আপাতত রাখি। হ্যাঁ, আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, প্রথমে বই দাগালাম, তারপরে পুরা টপিকটা এক্সপ্লেন করলাম, তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো এই যে চার্লস রুল আর হলো ওয়াটসন আর ক্রিকের যে ডবল হেলিক্স মডেলটা আছে, আর আরএনএ এর প্রকারভেদ, আর কিছু হলো তোমার শক আছে, এইগুলা আমি যে মানে এই হলো আমি বলছি যে তোমাদের এই নিউক্লিক অ্যাসিড টপিকটা দুইটা ভিডিওর মাধ্যমে করবো, অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 বানাবো। তো পার্ট 1 ভিডিওতে আমি এই পর্যন্তই রাখতেছি, নেক্সট ভিডিওতে বাকি যা বাদ হয়েছে, অর্থাৎ এখানে যেখান থেকে শেষ করলাম, এই যেখান থেকে আজকের ভিডিওটা শেষ করলাম ওইখান থেকে তোমার হলো এই নিউক্লিক অ্যাসিডের পার্ট 2 ভিডিওটা শুরু করব। তো তোমার নিউক্লিক অ্যাসিডের পার্ট 1 ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।